12টা রাশির মানুষরা কেমন হয়। মেষ রাশির জাতক জাতিকা সিম্বলটা হচ্ছে ভেড়া, তাহলে চতুষ্পদ রাশি হয়ে গেল। এটাকে অনেকে জন্তু রাশিও বলে। সিংহ দেখবো ডেডিকেটেড, অনেক সামনে শিকার রয়েছে, কিন্তু সে একটা শিকারকে অনেক দূরে দেখেছে, তার পেছনেই ছুটবে, তাহলে এর লক্ষ্যবস্তুটা স্থির। মঙ্গলের মধ্যে দুটো চন্দ্র রয়েছে, তাকে বলা হয় ফোবাস ডেইমস। যার কাছে পুঁথি রয়েছে সে অবশ্যই করে নিতে পারে। মঙ্গলের 21টা নাম কিন্তু খুব ভাইটাল। এই মঙ্গলের 2025 সাল 9 নম্বর সংখ্যা। সাড়ে সাতিতে মানুষ রাজা হয়েছে। শনির অবস্থানগত জায়গা থেকে সাড়ে সাতির এফেক্ট 2025 সালে একটা মিশ্র ফল দিতে চলেছে রাশি। শিবের মাথায় 108টা বেলপাতা দেওয়া যেতে পারে। বেলপাতা দেওয়ার একটি মন্ত্র আমি বলে দিই, ওং পূর্ণবীক্ষং মহাভাগং মহেশং সদাতং প্রিয়ে মহেশং পূজং নিমিত্তং বরদা ভব শকুনে। এইভাবে মন্ত্র বলে যারা ফ্ল্যাট কিনবেন ভেবেছেন, এতদিন হয়নি, ফ্ল্যাটের জায়গা হতে পারে। মন্ত্র কি? ফ্ল্যাট হওয়ার সম্ভাবনা, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে রাশি জাতক জাতিকাদের। বাস্তুর মধ্যে নেগেটিভ ভাইব্রেশন, যেগুলো অর্থনৈতিক জায়গা, যেমন উত্তর দিক, আপনার ঝ্যাঁটা, বাথরুমের যে ঝ্যাঁটা, সেটা দিয়ে আমি ঘর ঝাঁট দেবো না। খাটের তলায় ঝ্যাঁটাকে আমি শুইয়ে রাখবো না। বিছানায় বসে আমরা কখনো খাবার খাবো না। ঘরের মধ্যে বসে কখনো আমরা নেশার জিনিস খাবো না। টেবিল না থাকলে মাটিতে বসে পড়ুন, মাদুর পেতে মাটিতে বসে পড়ুন, বিছানায় পড়া যাবে না। আচ্ছা, মাঙ্গলিক দোষে যেটা বলে যে ওই গাছের সাথে পুজো, দেখুন এক একটা বৈদিক রিচুয়ালস অনুযায়ী, সত্যিকারের রিচুয়ালস এগুলো বৈদিক রিচুয়ালস, এর উপর আমি হস্তক্ষেপ করবো না, কিন্তু মাঙ্গলিক দোষের আরও অনেক। অনেকেই আপনারা ভাবছেন, বা আমি দেখছিলাম কমেন্টেও বলছেন যে পরপর এত কেন ভূতের পডকাস্ট আসছে, বিশেষ করে ইউটিএসে। কারণ ইউটিএসে আমরা স্পিরিচুয়াল বা বিভিন্ন পডকাস্ট দিই, বাট পরস্পর আমরা গত 1 মাস ধরে ভূতের পডকাস্টই কন্টিনিউ করছি। কারণ আমরা গত 1 মাস ধরে, আর আশা করছি আগামী মার্চ মাসের হাফ অবধি আমরা শ্যুট করতে পারবো না, কারণ আমার চোখের সমস্যার জন্য। বুঝতেই পারছেন, আগের দিনের একটা পডকাস্টে আমি বলেছিলাম যে আমার চোখে একটা অপারেশন হয়েছে। বাঁদিকের চোখ আপনারা দেখেছেন যে আমার একটু প্রবলেম আছে, বাট এটা ডান দিকের রাইট আইয়ে হয়েছে মেনলি। তো ওর জন্যই যা আমাদের স্টকে রয়েছে সেগুলোই আমরা রিলিজ করছি। বাট হ্যাঁ, আজকে একটি অ্যাস্ট্রোলজি পডকাস্ট, অ্যাস্ট্রোলজিক্যাল দিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। প্লাস 2025-এ আগামী যে মাসগুলো, 10টা মাস, সেই 10টা মাস কেমন যাবে সেই সব নিয়ে আজকের পডকাস্টে আলোচনা, একদম ডিটেলসে। এছাড়াও আপনাদের লাইফে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা আসতেই পারে, সবার লাইফেই সমস্যা আসে, তো সেই সমস্যার সমাধানের জন্য কিছু মন্ত্রও আছে আজকের পডকাস্টে। প্লাস বিভিন্ন ধরনের টোটকা, বিভিন্ন সমস্যা থেকে বেরোনোর জন্য 12টা রাশির জাতক জাতিকারা কেমন হয় থেকে শুরু করে 2025 12টা রাশির কেমন যাবে, এই সমস্ত আলোচনা আজকের পডকাস্টে। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তাকে আপনারা অনেকেই চেনেন, সুরজিৎ দা। সুরজিৎ দার সাথে এই সব কিছু নিয়ে আলোচনা করেছি, তো 1 সেকেন্ডও আজকের পডকাস্টটা মিস করবেন না। চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। সুরজিৎ দা, ইউটিএসে তোমাকে স্বাগত, আর নতুন স্টুডিওতে তোমাকে স্বাগত। খুব সুন্দর সাজিয়েছে স্টুডিওটা, থ্যাংক ইউ। তোমার এই বছর আমাদের সাথে প্রথম পডকাস্ট, 2025-এ প্রথম পডকাস্ট, আর সেটা আমরা অ্যাস্ট্রোলজি নিয়েই করবো স্বাভাবিক। হ্যাঁ, আর আমার চ্যানেলে এবছর এখনো পর্যন্ত অ্যাস্ট্রোলজি নিয়ে হয়নি, নিউমারোলজি নিয়ে হয়েছে, অ্যাস্ট্রোলজি নিয়ে হয়নি। তো ওর জন্য এবারের ফরম্যাটটা একটু আমরা চেঞ্জ করেছি। হ্যাঁ, কারণ নয়তো একঘেয়ে হয়ে যাবে জিনিসটা। আমরা ফার্স্টে শুরু করি এরকম একটা জায়গা থেকে যে 2025, হ্যাঁ 25-এ কোন রাশি কীরকম যাবে সেটা আমি সেকেন্ডে যাব, বাট ফার্স্টে জানার চেষ্টা করি যে মানে ধরো সিংহ রাশির মানুষরা কেমন হয়, বা মেষ রাশির মানুষরা, এই অনুযায়ী 12টা রাশির মানুষরা কেমন হয়। একদম সেটা যদি ভালো কোয়েশ্চেন, কারণ প্রত্যেকটা মানুষই জানতে চায় কি রাশি, অনেকেই জানেন, সেই জানার পর তার ক্যারেক্টারিস্টিক কীরকম হওয়া উচিত, সিম্বল কী হওয়া উচিত, এই নিয়ে একটু আলোচনা করাই যেতে পারে ডেফিনেটলি। 2025 প্রথমেই বলবো মঙ্গলের বছর, আর কালপুরুষ চক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মেষ রাশিটা চর রাশি, তাহলে মুভেবল সাইন রয়েছে। মেষ হচ্ছে একটা লিডিং কোয়ালিটি দেয়। মেষ রাশির জাতক জাতিকা সিম্বলটা হচ্ছে ভেড়া, তাহলে চতুষ্পদ রাশি হয়ে গেল। এটাকে অনেকে জন্তু রাশিও বলে। আমার মনে হয় ইউটিউবে কেউ কোনোদিন এই মেষ রাশিটাকে জন্তু রাশি বলে কেউ বলেনি, আমার এক্সপেকটেশন। যাই হোক, আমি প্রথম বলছি এরম নয়, অনেকেই জানেন ব্যাপারটা, আমি একটু হাইলাইট করার চেষ্টা করলাম। তো
তো এরা খুব অ্যাগ্রেসিভ হয়, লিডিং কোয়ালিটি এদের মধ্যে থাকে, প্রচণ্ড পরিমাণ লিড করার কোয়ালিটি থাকে, অনেক কাজ একসঙ্গে শুরু করে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কাজটা কমপ্লিট করতে পারে না, অপর লোকের সাহায্যে কাজটা কমপ্লিট হয়, কিন্তু এরা ডেডিকেটেড, ডিউটিফুলনেস রয়েছে এদের, যেটা ধরবে তো ধরবেই, শেষ পর্যন্ত দেখে ছাড়বে, জেদি মানসিকতার হয়, একাগ্রতা এদের মধ্যে প্রচণ্ড পরিমাণ থাকে। তো মেষ রাশি জাতকের মোটামুটি একটা সিম্পল ক্যারেক্টারিস্টিক আমি বলার চেষ্টা করলাম। এর দিকটা কিন্তু পূর্ব দিক নির্ধারিত হয় মেষ রাশির জায়গাটা, এবং কালপুরুষ চক্রের মস্তক, কালপুরুষ চক্রের মাথাকে নির্দেশ করছে মেষ রাশি। পরবর্তী রাশি হচ্ছে বৃষ রাশি, যেটাকে আমরা টোরাস বলি। অধিপতি গ্রহ হচ্ছে ভেনাস, শুক্র। এরা খুব মেটিকুলাস পার্সোনালিটির হয়। এটা স্থির রাশি। 3টে রাশি চস্থির, দ্বৈত, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এরমভাবে আমরা ক্যালকুলেট করি। তাহলে মেষ রাশি চর রাশি হলো, বৃষ রাশি যেটা হচ্ছে সেটা স্থির রাশি হলো, চর স্থির রাশি। শুক্র হচ্ছে এর অধিপতি। তো এই রাশিটা কানেক্টিভিটি কীরকম হয়, এই রাশিটা জাতক জাতিকা একটা ষাঁড়ের সিম্বল, ষাঁড়। এই জায়গার থেকে এই রাশির মানে পার্সোনালিটি খুব মেটিকুলাস, এরাও খুব ডেডিকেটেড হয়, খুব সুন্দরভাবে কথাবার্তা বলতে পারে, এদের মধ্যে একটা মাদকতা থাকে, একটা মাধুর্য থাকে, একটা ব্যালেন্সিং করার ক্ষমতা থাকে, সুপুরুষ টাইপের দেখতে হয়। কারণ ভেনাস আমরা জানি লাক্সারিয়াস জিনিসকে আইডেন্টিফিকেশান করে, মডার্ন ইকুইপমেন্টসকে আইডেন্টিফিকেশান করে। তো সেই রকম একটা তপ্তকাঞ্চন লোক, একটা সুন্দর লোক, কথাবার্তার মধ্যে মাদকতা রয়েছে, খুব মেটিকুলাস পার্সোনালিটি, তার মধ্যে অনেক কিছু জানার আগ্রহ রয়েছে, অ্যাগ্রেসিভ নয়, ব্যালেন্স করে চলার চেষ্টা করে, এইরকম একটা মানসিকতার লোক হচ্ছে ভেনাসের ক্যারেক্টারিস্টিক, মানে টোরাসের ক্যারেক্টারিস্টিক, টোরাসের ক্যারেক্টারিস্টিক। সিম্বলটা কি তাহলে? ষাঁড়। সিম্বলটা হচ্ছে ষাঁড়, ষাঁড়। এই যে এই রাশিটা, এটা দক্ষিণ দিককে নির্দেশ করে। প্রত্যেকটা রাশি দক্ষিণ দিক, মানে উত্তর, পূর্ব, পশ্চিম, এরমভাবে 4টে দিককে নির্দেশ করে, এই দক্ষিণ দিককে নির্দেশ করে। এই রাশির জাতক জাতিকা বললাম মোটামুটি মেটিকুলাস পার্সোনালিটির হয়, খুব মানে এগ্রেসিভও নয়, আবার ডেডিকেশনও রয়েছে, মানে শেষ পর্যন্ত দেখার একটা পেশেন্স থাকার জায়গা এদের মধ্যে রয়েছে, এবং খুব সফিস্টিকেটেড, নিজেকে গুছিয়ে রাখার একটা মানসিকতা এদের মধ্যে সবসময় থাকে। এই রাশির পরের রাশিটা চলে আসছি, এই পরের রাশিটা এটা, এবং জায়গাটা যেটা ডিনোট করে সেটা হচ্ছে মুখমণ্ডল। তাহলে আমাদের মুখকে আমরা প্রথমেই ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন বলা হয়। তাহলে আমরা প্রথমে ইমপ্রেশন তার মুখ, চোখ, গেস্টার, পোস্টার দেখে বুঝি। তাহলে মুখকে আইডেন্টিফিকেশন করছে কালপুরুষ চক্রের। পরবর্তী রাশি হচ্ছে মিথুন রাশি, ডুয়েল ক্যারেক্টার। স্থির, এটা দ্বৈত রাশি। দ্বৈত রাশি মানে হচ্ছে ডুয়েল ক্যারেক্টার। ডুয়েল ক্যারেক্টার মানে আমি হিপোক্রেট বলবো না, কখনো প্রচণ্ড কৃপণ, কখনো প্রচণ্ড খরচা করছে, কখনো গম্ভীর, কখনো প্রচুর কথা বলছে, কখনো প্রাণোচ্ছলভাবে কথা বলে যাচ্ছে, কখনো আবার একদম চুপচাপ হয়ে ভাবছে, নিজের আনমাইন্ডফুল হয়ে রয়েছে। কিন্তু এরাও খুব মানসিকতার জায়গা থেকে এরাও কিন্তু ভালো, কিন্তু স্টেবল মানসিকতা করতে পারে না, ফ্রিকল হয়ে যায় কখনো কখনো, সবসময় নয়, কখনো কখনো ফ্রিকল হয়ে যায়। এর সিম্বলটা হচ্ছে একটি মহিলা হাতে প্রদীপ এবং শস্য নিয়ে নৌকার ওপর অন্ধকারে দাঁড়িয়ে আছে, দিক নির্দেশ করছে। তাহলে ফাইন্ড করতে জানে, খুঁজতে চায়, এদের মধ্যে একটা খোঁজার জিঘাংসা থাকে, খোঁজার একটা ইচ্ছা থাকে এই রাশির জাতক জাতিকে। এটা পশ্চিম দিকে নির্দেশ করে, ওয়েস্ট পার্টকে নির্দেশ করে। আচ্ছা, এটা কালপুরুষ চক্রের আমাদের গলা থেকে ডান হাত, গলা থেকে ডান হাত, মানে পুরো বডির সঙ্গে প্রত্যেকটা রাশি কিন্তু ইন্টারলিঙ্ক কানেক্টেড। গলা থেকে ডান হাত, মিথুন রাশি, ডুয়েল ক্যারেক্টার, হিপোক্রেট না। পরবর্তী রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে তোমার আবার চর রাশি, স্থির দ্বৈত, আবার কর্কট রাশি থেকে চর রাশি আরম্ভ হলো। এটা জল রাশিও বটে কর্কট রাশি। জলটা কীরকম? স্ক্যাটার্ড ওয়াটার, ছড়ানো জল, মানে এদের ব্যাপ্তি অনেক। সিম্বলটা কি? কাঁকড়া, অনেক পা। তাহলে এদের মধ্যে বহুরূপী প্রতিভা রয়েছে, বহুমুখী প্রতিভা রয়েছে, ভার্সেটাইলেরা, ইমোশান রয়েছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন করতে পারে না। ইমোশন মানে ধরো ইমোশন, আমার কবিতার মধ্যে ইমোশন রয়েছে, কিন্তু আমি কবিতা বলবো কোথায়? আমি কবিতার মধ্যে ইমোশনটা প্রকাশ করতে পারি, বুঝবে কে? তাহলে বোঝার জায়গাটা এদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। এদেরকে ফাইন্ড আউট করা, বোঝা, এদেরকে নিয়ে চলা মানসিকতার লোকজন খুব কম। মানে কর্কট রাশি একটা ইমোশন ক্যারেক্টার, কর্কট রাশি একটা প্রাণোচ্ছল ক্যারেক্টার, কর্কট রাশি আবেগে ভেসে যাওয়া ক্যারেক্টার, কিন্তু আবেগের মাধ্যমে যে কোনো কাজের মধ্যে তারা আবেগ জড়িত হয়ে যায়। যেটাই করবে সে আবেগ দিয়ে করবে, রেসপন্সিবিলিটি উঠিয়ে নেবে, দায়িত্ব নিয়ে দায়িত্ব থেকে পালাবে না, সে দায়িত্ব শেষ পর্যন্ত দেখবে, লয়াল হয় খুব এরা। এদের মধ্যে এরকম একটা ক্যারেক্টারিস্টিক। এইরা যে জায়গাটা সেটা উত্তর দিকে ডিনোট করে, উত্তর দিক ডিনোট করে। এখানে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ, বৃহস্পতি যে প্ল্যানেটগুলো আমাদের গ্রহ, এখানে বৃহস্পতি উচ্চস্থ এই কর্কট রাশি জাতক জাতিকাদের। ঠিক আছে, চন্দ্র হচ্ছে এর অধিপতি, চন্দ্র
চন্দ্র তো ক্যারেক্টারিস্টিক তুমি জানো, আবেগ। চন্দ্র মানে মা, মন, আমাদের মনকে কন্ট্রোল করে চন্দ্র। তাহলে চন্দ্র ওরিয়েন্টেড যা কাজ কর্কট রাশি জাতক জাতিকা কিন্তু সেটাই করে। চন্দ্র ওরিয়েন্টেড কাজে লয়াল, ভালোবাসা, আবেগপ্রবণ হওয়া, প্রেমের প্রতি কমিটমেন্ট হওয়া, ভালোবাসার প্রতি ডেডিকেটেড হওয়া, ফ্যামিলির রেসপন্সিবিলিটি কাঁধে নিয়ে চলা, এদের মধ্যে এই ধরনের মানসিকতা কন্টিনিউয়াস বেসিসে থাকে কর্কট রাশির জাতক জাতিকা। আচ্ছা, কর্কট রাশির সিম্বলটা হচ্ছে কাঁকড়া। অনেক এইমাত্রই কাঁকড়া বললাম, কাঁকড়ার মতো অনেক রকম পা আছে, তাহলে বহুরূপী প্রতিভা রয়েছে, বহুমুখী প্রতিভা রয়েছে, বিভিন্ন রকম কাজের মধ্যে এরা পারদর্শী, মানে অন্তরাত্মার সঙ্গেই কানেক্টেড। জন্মগত কেউ দুর্দান্ত হ্যান্ডরাইটিং, জন্মগত খুব ভালো আঁকতে পারে, জন্মগত খুব ভালো কবিতা বলতে পারে, এদের মধ্যে এই কোয়ালিটিগুলো এদের মধ্যে রয়েছে। পরবর্তী রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি আবার স্থির রাশি, যেহেতু কর্কট রাশি চর স্থির দ্বৈত বললাম, স্থির রাশি, তাহলে স্থির এর সিম্বলটা কি সিংহ, 4 পাই 4টে পা। এরাও সিংহ দেখবো ডেডিকেটেড, অনেক সামনে শিকার রয়েছে, কিন্তু সে একটা শিকারকে অনেক দূরে দেখেছে, তার পেছনেই ছুটবে। তাহলে এর লক্ষ্যবস্তুটা স্থির, লক্ষ্যটা একদম স্থির, লক্ষ্যের জায়গায় কিন্তু কোনো রকম ডিভাইডেড হয় না। আমি যেটা ধরেছি এন্ড পর্যন্ত ধরবো, মানে শেষ পর্যন্ত করে ছাড়বো, মাঝখানে ছেড়ে পালিয়ে যাওয়ার মানসিকতা নয়। ডেডিকেটেড, এগ্রেসিভ বলবো না, কিন্তু ডেডিকেটেড। এদের মধ্যে ডিউটিফুলনেস রয়েছে, এদের মধ্যে একটা পার্সোনালিটি রয়েছে, এদের মধ্যে কথাবার্তার মধ্যে একটা আভিজাত্য রয়েছে। সিংহের যেমন আভিজাত্য, দেখবে সিংহ একটা পশুরাজ, তো সিংহের একটা আভিজাত্য রয়েছে, যার চাল চলন সব কিছুর মধ্যে একটা আভিজাত্য রয়েছে। তেমন এদের মধ্যে এরকম একটা আভিজাত্য লক্ষ্য করা যায়। এদের কথাবার্তার মধ্যে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে, বন্ধুবান্ধবের সার্কেলের মধ্যে একটা আভিজাত্য রয়েছে। এদের সব কিছুর একটা মাইন্ড দিয়ে কাজ করা, অন্তরাত্মার সঙ্গে কানেক্টেড হয়ে কাজ করা, এবং যেটা করবো সেটা শেষ পর্যন্ত করে ছাড়ব। স্থির, একদম স্থির লক্ষ্যবস্তু। পরবর্তী রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির সিম্বলটাও কিন্তু বুধ। কন্যার সিম্বল বলবো না, কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। বললাম ডুয়েল ক্যারেক্টার, তাহলে কখনো প্রাণোচ্ছল, কখনো শিশুসুলভতার এর মধ্যে রয়েছে, কখনো আবার ডেডিকেটেড, কখনো আবার একটা মায়াবী ছন্দের মধ্যে চলার চেষ্টা করে, কখনো নিজেকে মায়ার মধ্যে রাখতে চেষ্টা করে, প্রচণ্ড কঠিন দেখানোর চেষ্টা করে, কিন্তু কখনো কখনো এত মায়াবী হয়ে যায় তাদের মধ্যে বিভিন্ন রকম গুণ বর্তে যায়। মায়ের ভূমিকা কখনো পালন করে ফেলে, কখনো বইয়ের ভূমিকা, কখনো প্রেমিকার ভূমিকা পালন করে যায়। অনেকগুলো ক্যারেক্টারিস্টিক এদের মধ্যে মিক্স আপ হয়ে যেতে পারে। কন্যা রাশি যাদের সিম্বল, মেয়েরই চিহ্ন এটা। কন্যা রাশির সিম্বলটা কিন্তু মেয়ে, কলসি নিয়ে দাঁড়িয়ে আছে, শস্য নিয়ে দাঁড়িয়ে আছে। তো কন্যা রাশির ক্ষেত্রে স্থির, এটা দ্বৈত রাশি। দ্বৈত রাশি মানে ডুয়েল ক্যারেক্টার, হিপোক্রেট কিন্তু নয়, ডুয়েল ক্যারেক্টার। মানে তুমি একে প্রেডিক্ট করতে পারবে না। কখনো প্রচণ্ড পরিমাণ হাসলো, প্রচণ্ড পরিমাণ কথা বললো, কখনো প্রচণ্ড পরিমাণ কনসাস হয়ে কাজটা করলো, মাঝখানে বীজপথে ছেড়ে দিল হঠাৎ করে, ভালো লাগছে না। ফ্রিকেল বলবো না, কিন্তু কনসেন্ট্রেশন অফ মাইন্ড যেটা আছে, সেই কনসেন্ট্রেশনটা এদের মধ্যে কিন্তু কম। কিন্তু এদের মধ্যে মায়াবী একটা চেহারা, মায়াবী একটা কথাবার্তা, কঠিন হয়ে বললাম কিন্তু ভেতরে আমার ভয় লাগছে, কিন্তু আমি বাইরেটা দেখাচ্ছি প্রচণ্ড কঠিন, কিন্তু ভেতরটা আমার ধরধর করছে, কোনো কিছু সমস্যায় ভেতর থেকে আমি কিন্তু বারবার কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছে, কিন্তু বাইরেটা আমি খুব কঠিন খোলস নিয়ে বসে আছি, এরম ক্যারেক্টার। পরবর্তী রাশি হচ্ছে লিব্রা, তুলা। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। তুলা রাশি 3 দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা হচ্ছে যন্ত্র রাশি বলা হয়, ব্যালেন্স। তাহলে প্রচণ্ড পরিমাণ ব্যালেন্সিং একটা মানসিকতা এদের মধ্যে রয়েছে। তাহলে সব কিছুর মধ্যে ব্যালেন্স করবে, কথা বললেও ব্যালেন্স করবে, জামা কাপড় পরলে প্রপার ওয়েতে জামা কাপড়টা পরবে, যদি প্রপার শার্ট পরে তার সঙ্গে প্রপার প্যান্ট, তার সঙ্গে ঠিকমতো শু, হ্যাঁ, সব কিছুর মধ্যে দাড়ি থাকলে প্রপারলি দাড়ি, যদি শুক্র তাদের ভালো পজিশনে থাকে, এটাও দেখতে হবে। তো শুক্রের ক্যারেক্টারিস্টিক মানে ওই মডার্ন ইকুইপমেন্টস, সুন্দর কথাবার্তা, আভিজাত্য, কথার মধ্যে বোল্ডনেস, অনেক কিছু এদের মধ্যে পজিটিভিটি লক্ষ্য করা যায়। দাঁড়িপাল্লা যন্ত্র রাশি বলা হয়, ব্যালেন্স। তুমি দেখবে যে কোনো কোটের মধ্যে চোখে কাপড় বেঁধে যেমন ওজন পাল্লাটা, দাঁড়িপাল্লাটা থাকে, ঠিক তেমন ব্যালেন্স। মানে আমি বেশি যাবও না, বেশি পিছবও না, বেশি সামনেও যাব না, দুটোই করব, কিন্তু ব্যালেন্স মেনটেন করে করব। পরবর্তী রাশি হচ্ছে বৃশ্চিক, স্করপিও। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যেটা আছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকার মধ্যে যে কানেকশান দেখাচ্ছে, জল রাশির কানেকশান। এবং বৃশ্চিক রাশির কানেকশানটা বলবো যে এটা কাঁকড়া বিছের সিম্বল, কাঁকড়া বিছে। এরও বহুপদী রাশি, অনেকগুলো পদ রয়েছে, পা রয়েছে অনেকগুলো। বৃশ্চিক রাশি, এই জলটা কীরকম? এই জলটা হচ্ছে স্ট্যাগনেন্ট পন্ড, মজা পুকুরের মতো। তুমি ঘাঁটালে তোমাকে সব কিছু বলবে, তুমি না বললে ও কিচ্ছু বলবে না, ওর মধ্যে নিজের মধ্যেই চেপে রেখে দেবে, ওটা প্রকাশ করবে না, ওটা বলবে না। তুমি ঘাঁটালে, যেমন মজা পুকুর দেখেছো, স্ট্যাগনেন্ট পন্ড, একটা পানা পুকুর ধরো, সেখানে আমি একটা ঢিল ফেললাম, পানাটা সরে গেল, আবার পানাটা কিছুক্ষণ পরে ভর্তি হয়ে গেল। ঠিক সেম
স্করপিও বৃশ্চিক রাশির ক্ষেত্রে সেই একই জায়গায় পৌঁছে যাচ্ছে, তুমি ঘাঁটালে ও কথা বললো, না ঘাঁটালে কথা বলবো। তাহলে ওর মধ্যে যে পার্টসগুলো রয়েছে যদি তুমি ওকে ইমপ্রেশন দাও বা ইমপ্রেস করো, ওকে যদি অনুপ্রেরণা দাও, ও কিন্তু পারফর্ম করে দেবে প্ল্যাটফর্মে। কিন্তু যদি ইমপ্রেশন না থাকে তাহলে কিন্তু ও পারফর্ম করতে পারবে না। তাহলে পিছন থেকে একজনের সাপোর্ট দরকার, ও কিন্তু ফাটিয়ে দিতে পারে, এরকম একটা মানসিকতা। পরবর্তীটা হচ্ছে স্যাজিটোরিয়াস, ধনু সিম্বলটা হচ্ছে আর্ধেক মানুষ আর্ধেক কুমির। তাহলে মানুষের হাতে এবং সিম্বলটার মধ্যে মানুষের যে হাতটা রয়েছে সেই হাতে এক তীরধনুক রয়েছে। তাহলে তার মধ্যেও তাহলে তীরধনুক দিয়ে দেখবে লক্ষ্য একটা পার্টিকুলার শিকারকে আমরা তীরধনুকের মাধ্যমে আইডেন্টিফাই করে তাকে আমি শিকার করার চেষ্টা করি। তাহলে এর মধ্যে একটা শিকারী মনোভাব রয়েছে। অগ্নি রাশি কিন্তু এটা ধনুরাশি। বৃহস্পতি হচ্ছে এর অধিপতি, বৃহস্পতি। আর বৃহস্পতি মানে একটা গুরু। তাহলে এর মধ্যে একটা গুরু সুলভ মানসিকতা থাকবে, এগ্রেসিভ হবে, প্রচণ্ড পরিমাণে এগ্রেসিভ হবে, ডেডিকেটেড হবে, পার্সোনালিটি থাকবে, সব কিছুর মধ্যে এদের একটা পজিটিভিটি থাকবে। কিন্তু তবুও এদের মধ্যে লক্ষ্যবস্তুটা স্থির থাকবে, মানে এরাও খুব ডেডিকেটেড পার্সোনালিটি, ডিউটিফুলনেস রয়েছে এদের মধ্যে। স্যাজিটোরিয়াস ধনু, আর্ধেক কুমির আর্ধেক মানুষ, মানুষের হাতে তীরধনুক, অগ্নি রাশির কানেকশন। পরবর্তী হচ্ছে ক্যাপ্রিকন, মকর রাশি। মকর রাশির হচ্ছে রাম ছাগল কুমির দুটোই বলে, কখনো কখনো মানে কেউ বলে থাকে কুমিরের সিম্বল, কেউ বলে থাকে রাম ছাগল। মকর রাশিও খুব ডেডিকেটেড পার্সোনালিটি, মকর রাশিও খুব শেষ পর্যন্ত লড়ে যাবার পার্সোনালিটি। কারণ মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি, স্যাটার্ন। আর স্যাটার্ন মানেই তুমি জানো পেশেন্স, ধৈর্য। তো এদের মধ্যে শেষ পর্যন্ত লড়ে যাওয়া, মানে শেষ দেখে ছাড়বো, লাস্ট পর্যন্ত লড়ার মানসিকতা রয়েছে, লাস্ট পর্যন্ত লড়বে, লাস্ট পর্যন্ত কাজ করার চেষ্টা করে যাবে, ছেড়ে বীজপথে পালিয়ে যাবে না। খুব পেশেন্স, খুব একাগ্রতার সঙ্গে কাজ করে যায়। শনির জাতকরা দেখবে একটু লেজি, করছে সবই করবে কিন্তু একটু লেজি, একটু ধীরে সুস্থে কিন্তু করবে, কিন্তু পার্টিকুলার শেষ পর্যন্ত করবে, এরকম একটা মানসিকতা। পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকা ওই কলসি কাঁকালে নিয়ে দাঁড়িয়ে আছে। কাঁকাল বলে আমাদের গ্রাম দেশেতে লোকেরা, কাঁকাল বলে। হ্যাঁ, তো এই কলসির পেটটা অনেকটা মোটা আর গলাটা সরু, যেমন কলসির একটা জায়গা হয়। তার মানে এদের মধ্যে অনেক ইনটেক থাকবে, প্রচুর ভর্তি থাকবে ভেতরটা, কিন্তু গলা দিয়ে বেরোবে কম। এরা প্রচণ্ড ভালো লিসনার্স হয়, শ্রবণ ক্ষমতা এদের মধ্যে প্রচণ্ড থাকে। এরাও কিন্তু খুব ডেডিকেটেড হয়, এরা লয়াল হয়, প্রচণ্ড পরিমাণ লয়ালটি থাকে এদের মধ্যে, রেসপন্সিবিলিটি থাকে, একাই অনেক কিছু করার মানসিকতা রাখে, অনেক কিছু করবে একাই মানসিকতা রাখে। এবং এদের মধ্যে থেকে বেরোবে, মানে চেপে রাখার ক্ষমতা এদের প্রচণ্ড পরিমাণ, মানে একদম পুরো কনসেন্ট্রেট করে থাকবে, বলবে না, অনেক মানে সব কিছু ওলটপালট হয়ে গেলেও এদের মুখ থেকে কথা বেরোনোর জায়গা কিন্তু কম। আচ্ছা, কুম্ভ রাশি। পরবর্তী লাস্ট মীন রাশি। মীন রাশি দুটো মাছ, দুটো বিপরীত ডাইরেকশানে। এরাও খুব প্রাণোচ্ছল, যেহেতু অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতির মানে এদের মধ্যেও একটা গুরুসুলভ মানসিকতা, একটা পজিটিভ মানসিকতা, প্রাণোচ্ছল ব্যাপার থাকা, কথাবার্তার মধ্যে পজিটিভিটি থাকা, কাউকে গাইড করা, কাউকে সুন্দরভাবে গাইড করে এগিয়ে নিয়ে যাওয়া, মিসগাইডেড না করা, ভুল স্টেপ থেকে বেরিয়ে আসা, অনুশোচনা তৈরি হওয়া। এদের মধ্যে অনুশোচনা বোধ হঠাৎ করে এসে যেতে পারে। আমি একটা ভুল করতেই পারি ভুল জীবনেতে, সেই ভুলটার অনুশোচনা বোধটা তোমার প্রায়শ্চিত্ত। তাহলে এদের মধ্যে সেই ভুলের অনুশোচনা বোধটা কিন্তু এদের রয়েছে। দুটো বিপরীত ডাইরেকশানে দুটো মাছের সিম্বল রয়েছে, বিপরীত ডাইরেকশান। তাহলে এরা বিপরীত ডাইরেকশান দুটো আইডেন্টিফিকেশান, মানে দুরকম কাজের সঙ্গে যুক্ত হতে পারে। এরা চাকরিও করতে পারে, ব্যবসাও করতে পারে সাইমেন্টেনিয়াসলি, ব্যবসার সঙ্গে সঙ্গে পার্ট টাইম জবও করতে পারে। এরকম ধরনের কাজকর্মের সঙ্গে এরা যুক্ত হতে পারে। কিন্তু এদের ক্যারেক্টারিস্টিকও কিন্তু ভোলাটাইল ক্যারেক্টারিস্টিক বলবো না, কিন্তু এদের ক্যারেক্টারিস্টিক স্টেবল। কিন্তু এদের মধ্যে প্রাণোচ্ছল ব্যাপারটা রয়েছে। প্রাণোচ্ছলতার জন্য অনেকে এদেরকে ইউজ করে নেয়। আচ্ছা, কিন্তু একটা ওই হামবড়াই ভাব থাকে না, যে আমি সব জানি, আমি করব, আমি লড়ে নেবো, আমি একাই করব, আমার নামই হোক, এই মানসিকতা এদের মধ্যে কিন্তু একটা থাকে। সেই জায়গা থেকে এরা দুঃখিত হয়, প্রতারিত হয়, বারবার আঘাতপ্রাপ্ত হয়, দুঃখিত হয়। এদের এরকম একটা ক্যারেক্টারিস্টিক। মোটামুটি 12টা রাশির ক্যারেক্টারিস্টিক আমি বলার চেষ্টা করলাম, ছোট ছোট করে বললাম। তো আশা করি একটা জিনিস আমি জিজ্ঞেস করি, এমিলিয়া বলছিল একটা দিকের কথা, যে এদের দক্ষিণ দিক, এদের পূর্ব দিক, ওই অল্টারনেটিভ ওয়েতে। হ্যাঁ, মানে এই দিকটার কারণ কি, মানে দিকের সুবিধা কি? বা সুবিধা বলতে সুবিধার বলতে কোনো ব্যাপার নয়, কারণ প্রত্যেকটা রাশির একটা করে সিম্বল এবং একটা করে দিক রয়েছে। তাহলে আমরা যখন প্রেডিকশন দিই অ্যাস্ট্রোলজিক্যালি, তুমি কোন রাশির জাতক
এবং তোমার ধরো বিয়ে হচ্ছে না, তোমার ধরো বাচ্চা হচ্ছে না, বা তোমার যে কোনো রকম তোমার চাকরিটা কোন জায়গায় হতে পারে, হোরা সিস্টেম তো রয়েছেই। এর মধ্যে একটা হোরা সিস্টেম বলে একটা স্ট্র্যাটেজি রয়েছে, যেখানে নক্ষত্র নিয়ে কাজকর্ম করা হয়। চন্দ্র 100-2 দিন করে এক একটা রাশিতে মুভ করে, সেই অনুযায়ী আমরা একদিন 2 দিনের যে প্রেডিকশানগুলো দিই সেগুলো দিই। হোরা সিস্টেম তো বিরাটভাবে কানেক্টেড, কিন্তু এই দিকগুলো থেকেও আমরা কিছুটা আইডেন্টিফিকেশান করতে পারি, করার চেষ্টা করি। যারা অ্যাস্ট্রোলজি করি, পার্টিকুলার রাশির যদি দিক তুমি পার্টিকুলার জানো, যে পূর্ব দিক মেষ রাশিকে আইডেন্টিফাই করছে, দক্ষিণ দিক বৃষ রাশিকে আইডেন্টিফাই করছে, ঠিক আছে, পশ্চিম দিক মিথুন রাশিকে আইডেন্টিফাই করছে, এবং উত্তর দিক তোমার কর্কট রাশিকে আইডেন্টিফাই করছে, তাহলে এই রাশির জাতক জাতিকার বাড়ি কোথায় হতে পারে, এই রাশির জাতক জাতিকার বিয়ে কোথায় হতে পারে, তার অপোজিট ডিরেকশানে যে রাশিটা বসে আছে তার সপ্তম ভাব, সেই সপ্তম ভাব অনুযায়ী কোন রাশি কোন প্ল্যানেট রয়েছে, সেই প্ল্যানেট কোন দিককে আইডেন্টিফিকেশন করছে, তাহলে এগুলো থেকে আমরা 60 না হলেও 40% আমরা অ্যাজাম্পশান করতে পারি। তো এই জন্যে দিকের জায়গাটা জানা দরকার, দিকটা থেকে অনেক কিছু আইডেন্টিফিকেশান হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এছাড়া তো হোরারি সিস্টেম রয়েছে, অ্যাস্ট্রোলজি রয়েছে, স্টেলার অ্যাস্ট্রোলজি বলি আমরা, নাক্ষত্রিক বিচার রয়েছে, এবং আমি যেটা করি সেটা কেপি অ্যাস্ট্রোলজি বা কৃষ্ণমূর্তি পদ্ধতি, যেটাকে সাবলর্ড ইজ দ্য রেজাল্ট অফ দ্য প্ল্যানেট, সাবলর্ডই রেজাল্ট। তো এইভাবে আমরা করি। এবার এই অ্যাস্ট্রোলজি জগতে তোমাকে প্রেডিকশন করতে গেলে তুমি প্রত্যেকটার একটা করে ছক রয়েছে। আমরা অ্যাস্ট্রোলজি ন্যাটাল ছক তো রয়েছে, তার মধ্যে D1 থেকে D16 যে চার্টগুলো রয়েছে, সেই চার্টের মধ্যে কখনো চাকরির D10 চার্ট আমরা চাকরি দেখছি, নবাংশ থেকে আমরা বিয়ে দেখছি, এরকম D9 চার্ট যেটাকে বলছি। এইভাবে বিভিন্ন রকম চার্টের মাধ্যমে আরও পুঙ্খানুরূপে আমরা অ্যানালিসিস করতে পারি, ডিটেলসে আমরা করতে পারি। প্রত্যেকটার জন্য একটা করে আলাদা আলাদা ছক রয়েছে। তো এবার যেটা এবছরের মেন বলো, যে 2025 মঙ্গলের বছর। ইয়েস, হ্যাঁ, তো 2025 12টি রাশির কেমন কাটবে ডেফিনেটলি বলবো। তার আগে মঙ্গল সম্পর্কে একটু বলি। মঙ্গল হচ্ছে চতুর্ভুজে। এই মঙ্গলের উজ্জয়নে জন্ম, যেটুকুন আমার পড়াশোনা। মঙ্গলের বাবা হচ্ছে বরাহদেব, মাতা হচ্ছে ভূদেবী। মঙ্গল হচ্ছে লাল গ্রহ, রেড প্ল্যানেট বলা হয় মঙ্গলকে, ঠিক আছে। মঙ্গল যুদ্ধ এবং অকৃত দেবের একটা প্রতীক। এর মধ্যে কখনো কখনো কার্তিকের সঙ্গেও কিন্তু তুলনা করা হয় মঙ্গলকে, যুদ্ধকারক প্রতীক। মঙ্গল আমাদের ব্লাডকে রিলেট করে। এবার এর মধ্যে একটা কথা বলি, অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো জানেন না, একটু বলে নিই। মঙ্গল ব্লাডের লাল অংশকে নির্দেশ করে। মঙ্গল আমাদের ব্লাড। এবার পুরো ব্লাডটা তো লিকুইড। এবার বলবে পুরো ব্লাডটা যদি লিকুইড হয়, তাহলে চন্দ্রও তো লিকুইড প্ল্যানেট, চন্দ্র তো জল, কানেক্টেড জল। তাহলে WBC RBC রক্তরস ব্লাডের মধ্যে তো রয়েছে। তাহলে লাল অংশ যদি মঙ্গল হয়, চন্দ্র কিন্তু বাকিটা লিকুইডটা। এটা হয়তো কেউ বলেনি, আমি বলার চেষ্টা করলাম, আমার পড়াশোনা থেকে আমি বলার চেষ্টা করলাম। এবং মঙ্গলের মধ্যে দুটো চন্দ্র রয়েছে, সেই চন্দ্র মঙ্গলের মধ্যে রয়েছে, এটা নিয়ে হয়তো অনেক কথা উঠবে। সেই চন্দ্র আমার কাছে অথেন্টিক প্রুফ রয়েছে বলেই আমি বলছি। মঙ্গলের মধ্যে যে দুটি চন্দ্র রয়েছে তাকে বলা হয় ফোবাস, ডেইমস, দুটো চন্দ্র। এটাকে গ্রহাণু বলা হয়। এবং মঙ্গল হচ্ছে সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ, পৃথিবীর অর্ধেক। মাধ্যাকর্ষণ শক্তিও কিন্তু এর মধ্যে কম। এর হাতে গদা রয়েছে, শূল রয়েছে এবং শক্তি রয়েছে মঙ্গল। তো মঙ্গলের বাবা মার কথাও বললাম, বরাহদেব, এবং মায়ের কথা হচ্ছে ভূদেবী। তাহলে মঙ্গল সম্পর্কে প্রথমে এটা বলে নিলাম, কারণ 2025 মঙ্গলের বছর নয়। তাহলে নিউমারোলজিক্যালি আমরা অনেক শুনেছি। এবার রাশিগতভাবে মঙ্গলের প্রত্যেকটা রাশির একটা করে মন্ত্র আমি বলবো, প্রত্যেকটা রাশির সংক্ষেপে বলার চেষ্টা করবো, এবং তার সঙ্গে মঙ্গলের 21টা নাম আছে, সেটা আজ পর্যন্ত ইউটিউবে কেউ বলেনি। মানে একদম গ্যারান্টি সহকারে আমি 21টা নাম আজকে ইউটিউবের চ্যানেলে বলতে চাই। মঙ্গলের 21টা নাম, এই মঙ্গলের 21টা নাম জপ করলেও কিন্তু 2025 সাল সকলেই করতে পারে। একটা রিদিম পাওয়া যায়, কিন্তু মাগাপ করে নিতে হবে বা লিখে নিতে হবে, বারবার ভিডিওটা শুনে লিখে নিতে হবে। যার কাছে পুঁথি রয়েছে সে অবশ্যই করে নিতে পারে। মঙ্গলের 21টা নাম কিন্তু খুব ভাইটাল এই মঙ্গলের 2025 সাল। 9 নম্বর সংখ্যা। প্রথম নাম হচ্ছে ওং মঙ্গলায় নমঃ, দ্বিতীয় নাম হচ্ছে ওং ভূমিপুত্রায় নমঃ, তৃতীয় হচ্ছে ওং ধন হর্তে নমঃ, ঋণ হর্তে নমঃ, চতুর্থ হচ্ছে ওং ধনপ্রদায় নমঃ, পঞ্চম স্থির শনায় নমঃ, ওং স্থির শনায় নমঃ, ষষ্ঠ ওং মহাকায়ায় নমঃ, পরবর্তী সপ্তম ওং সর্বকাম বিরোধিকায় নমঃ, অষ্টম ওং লোহিতায় নমঃ, নবম ওং লোহিতাক্ষায় নমঃ, দশম ওং সমাগানা
কৃপা করায় নম। একাদশ ওং ধনাত্ম রাজায় নম। দ্বাদশ ওং কুজায় নম। ওং ভৌমায় নম। ওং ভূমি রাজায় নম। ওং ভূমি দেবতায় নম। ওং অঙ্গরাকায় নম। ওং যোমায় নম। ওং সর্বরোগ হরকায় নম। ওং সৃষ্টিকর্তায় নম। ওং সর্বকামার্থায় নম। ওং সর্বকাম ফলপ্রদায় নম। এই 21টা মঙ্গলের নাম খুব ভাইটাল, খুব একটা উপযুক্ত পুঁথি থেকে পাওয়া, সংগ্রহ করা, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে। ডেফিনেটলি এগুলো শুনে শুনে মাগাপ করে যদি করতে পারেন, প্রভূত ফল পাবেন 2025 সাল, 2025। এবার আমরা চলে আসব মঙ্গলের প্রত্যেকটা বছরে কেমন প্রত্যেকটা রাশি যেতে চলেছে সেই সম্পর্কে আমরা আলোকপাত করব, এবং প্রত্যেকটা রাশির জন্য আলাদা ইন্ডিভিজুয়াল মন্ত্র এবং কিছু কিছু টোটকাও আমি বলার চেষ্টা করব, যাতে মানুষ কিছুটা নিজেরা উপকৃত হয় এবং ভালো থাকে। দেখুন, 100% তো ভালো থাকবেন ওপরওয়ালার দয়া। আমরা রিপ্রেজেন্টেটিভ যেটুকুন জানি, শাস্ত্র মতে যেটুকুন জানি, শাস্ত্রের বহির্ভূত আমি কোনো কথা বলি না, কোনো কথা কোনোদিন বলিও নি। শাস্ত্র মতে যেটুকুন জানি সেটুকুন আমরা তুলে ধরার চেষ্টা করব, যাতে মানুষ 1% হলেও উপকৃত হন। মানুষ বিভ্রান্ত, মানুষের কাছে দিশা নেই। মানুষ প্রবলেমে পড়লে তবেই তো মানুষ আমাদের মতো অ্যাস্ট্রোলজার বা যার যেরকম প্রবলেম তাদের কাছে ছোটে। কিন্তু যাতে ভুল পদক্ষেপ না হয় সেই জায়গা থেকে নিজেরা আগে কনসাস হয়ে করতে থাকুন। দেখুন না, আর এটা আজকে করলাম কালকে সকালে রেজাল্ট এটা নয়, কিন্তু আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে দীর্ঘদিন। আপনার অন্তরাত্মার সঙ্গে যখন কানেক্টেড হবে কোনো কিছু, তখনই তো আপনি ফল পাবেন। আপনাকে ভালোবাসতে হবে জায়গাটায়। বিশ্বাস এবং ভালোবাসা এবং কর্মফল ইজিক্যাল টু কিন্তু রেজাল্ট। বিশ্বাস আপনাকে রাখতেই হবে। ঠিক, এবার আমরা চলে আসবো প্রত্যেকটা রাশিগত জায়গা। তাহলে প্রথমে মেষ রাশি, কালপুরুষ চক্রের প্রথম ভাব আমি বললাম মেষ রাশি। তাহলে মেষ রাশিতে মেষ রাশির অধিপতি গ্রহকে মঙ্গল। তাহলে মেষ রাশিতে শনির 7.5 কিন্তু লাগবে 29শে মার্চের পর থেকে, কারণ মেষ রাশির একাদশভাবে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ক্যালকুলেশন করি, একাদশভাবে শনি বসে আছে কুম্ভ রাশিতে। সে অলরেডি তৃতীয় দৃষ্টিতে কিন্তু মেষ রাশিকে দেখছে, 29শে মার্চ পর্যন্ত দেখবে। 29শে মার্চের পর শনি কিন্তু কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে যাবে। তাহলে তার জায়গাটা কী হবে, দ্বাদশে চলে গেল, মেষ রাশি থেকে 12 হাউস। অলরেডি সেখানে 18ই মে পর্যন্ত রাহু থাকবে। তাহলে রাহু এবং শনির একটা কম্বিনেশন তৈরি হলো। এই জায়গাটাকে আমি বলি এটাকে শ্রাপিত দোষ বলা হয়, কেউ কেউ এটাকে সাধু সর্পদোষ বলে। তাহলে দ্বাদশে আপনার সাধু সর্পদোষ হলো। দ্বাদশ ভাবটা কী? দ্বাদশ ভাব হচ্ছে, আমি একটু ইলাবোরেটলি বলার পর আমি বলছি, দ্বাদশ ভাবটা কী? দ্বাদশ ভাবটা হচ্ছে আমাদের মোক্ষ, এক্সপেন্ডিচার, খরচা, মেডিকেল, হসপিটালাইজেশন। তাহলে এই মঙ্গলের 2025 সাল এবং মেষ রাশির জাতক, তার উপর অলরেডি শনির দৃষ্টি আছে। শনি যখন 29শে মার্চ বেরিয়ে যাবে, শনির দৃষ্টি থেকে বেরিয়ে গেল, তাদের শারীরিক জায়গাটা কিন্তু ডিস্টার্ব করে দেবে। তাহলে শারীরিক জায়গা কোন কোন পার্ট হতে পারে? তাদের নার্ভের প্রবলেম হতে পারে, নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে, হার্ডি ওরিয়েন্টেড এবং দাঁত সংক্রান্ত সমস্যা হতে পারে। অর্থনৈতিক জায়গা কীরকম হতে পারে? অর্থনৈতিক জায়গাটা আমি বলবো, এদের 2024 সালে যে অর্থ রোজগার করেছে, 2025 সালে অর্থ রোজগার তো হবেই, কিন্তু কিছুটা দমবে। আচ্ছা, আমি 100 পেয়েছিলাম, 99 পাবো, 1% আমাকে স্যাক্রিফাইস করতে হবে। কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না 2025 সাল। তা বলে কি 7.5 মারাত্মক এফেক্ট পড়বে? নেবার। 7.5 নিয়ে একদমই গিমিকে কান দেওয়ার দরকার নেই। 7.5 নিয়ে সকলের 7.5-তে খারাপ হয় না। 7.5-তে মানুষ রাজা হয়েছে, এরকমও আছে এক্সাম্পল। শনির অবস্থানগত জায়গা থেকে 7.5-এর এফেক্ট, 7.5-এর এফেক্ট এবং আপনার প্রায়শ্চিত্ত। আপনাকে প্রায়শ্চিত্ত করতেই হবে এবং এই জীবনেই করতে হবে। সেটা যে যেভাবে করে, যে যেভাবে ভগবান করিয়ে নেন। তাহলে অর্থনৈতিক জায়গা ভালো, 2024 সালের থেকে কিন্তু ভালো নয়। বুঝে খরচা, ইনভেস্টমেন্টের জায়গাও কিন্তু বুঝে করতে হবে। জমি জায়গা সংক্রান্ত জায়গা থেকে লিটিগেশন আসতে পারে। পুরনো কোনো জায়গা, সম্পর্কের জায়গা রিট্রিভ হতে পারে, ফিরে আসতে পারে, তার দ্বারা আপনি কিন্তু এফেক্টেডও হতে পারেন। পুরনো সম্পর্ক আমার ছিল না, আবার ব্যাপস ফিরে এলো, কিন্তু আমি তার দ্বারা এফেক্টেড হয়ে গেলাম, তার দ্বারা আমার প্রবলেম ক্রিয়েট হলো। 2025 সালে একটা মিশ্র ফল দিতে চলেছে মেষ রাশি। বিশাল আহামরি কিছু হচ্ছে না, আবার একদম খারাপও হচ্ছে না। বিয়ের জায়গা তৈরি হলে বিয়ের জায়গা তৈরি হতে পারে, সম্পর্কের জায়গা ভালো হওয়ার জায়গা হতে পারে, বাবা মার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু ভোগাতে পারে, মেডিকেল এক্সপেন্ডিচার হতে পারে। 2025 সালে মেষ রাশির জাতক জাতিকার জন্য একটি মারাত্মক মন্ত্রটি সকলেই শুনুন। ওং হ্রিং শ্রিং লক্ষ্মী নারায়ণায় নমঃ। ওং হ্রিং শ্রিং লক্ষ্মী নারায়ণায় নমঃ। এই মন্ত্র রেগুলার বেসিসে 11 বার চ্যান্ট করতে পারেন।
শিবের মন্ত্র পাঠ করতে পারেন। পরবর্তী রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকা থেকে সেই একইভাবে বৃষ রাশির জাতক জাতিকা থেকে চন্দ্রের যে শনি এবং বৃহস্পতি অলরেডি বৃষ রাশিতে এই মুহূর্তে বসে আছে। 4 ফেব্রুয়ারির পর থেকে বৃষ রাশি জাতক জাতিকা বৃহস্পতি রেট্রোগেশন থেকে বেরোবে, মার্গী হবে এতদিন পর। তাহলে তারও কিন্তু শরীর সম্বন্ধীয় জায়গাটা ভালো যাবে। শরীরের জায়গাটা প্রথমেই বলবো, কারণ মানুষ শরীর নিয়ে খুব কনসাস, শরীর নিয়ে ভাবছে। শারীরিক জায়গাটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খারাপ নয়। যখন 14ই মের পর বৃহস্পতি যখন ট্রানজিট হয়ে যাবে এবং মিথুন রাশিতে চলে আসবে সেকেন্ড হাউসে, সেকেন্ড হাউস আমাদের অর্থনৈতিক পরিকাঠামো, আপনাকে অর্থ দেবে 2025 সালে। কিন্তু শনি মীন রাশিতে বসে যখন তৃতীয় দৃষ্টিতে চন্দ্রকে অ্যাসপেক্ট দেবে 29শে মার্চের পর, মানসিকভাবে কিন্তু ফ্রিকল করে দেবে 2025 সালে। তাহলে কাজের জায়গায় ডিস্টারবেন্স বা ভুল ডিসিশনের জন্য চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরির খোঁজ আপনাকে কিন্তু ইন্টারোগেটিভ সাইনের জায়গায় ফেলতে পারে। তাহলে সেই জায়গা থেকে বেরোনোর জন্য অবশ্যই চেষ্টা করতে হবে, ডিসিশন খুব বুঝে নিতে হবে। এবং যারা 2025 সালে জয়েন্ট দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দেবে, তাদের ক্ষেত্রে কেরিয়ারের জায়গাটা ভালো, অবশ্যই ভালো। তাদের ক্ষেত্রে একটা রাস্তা তারা জীবনে পেতে চলেছে। যারা ফ্ল্যাট কিনবেন ভেবেছেন, এতদিন হয়নি, ফ্ল্যাটের জায়গা হতে পারে। বিয়ে হয়নি, বিয়ের জায়গা হতে পারে। প্রেম হয়নি বা প্রপোজাল পেয়েছেন, অ্যাকসেপ্টেন্সই আসেনি, নিজের মনের মানুষকে খুঁজে পাননি, এবছর কিন্তু মনের মানুষকে খুঁজে পাওয়ার জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা হতে পারে বৃষ রাশির জাতক জাতিকা। মন্ত্র কি? ওং গোপালায় উত্তর ধ্বজায় নমঃ। ওং গোপালায় উত্তর ধ্বজায় নমঃ। প্রত্যেক দিন 11 বার করে অধ্যয়ন করতে মানে চ্যান্ট করতে পারে। এর সঙ্গে সঙ্গে শুক্রের জন্য শিবের মন্ত্রও চ্যান্ট করা যেতে পারে। শিবের মাথায় 108টা বেলপাতা দেওয়া যেতে পারে। বেলপাতা দেওয়ার একটি মন্ত্র আমি বলে দিই, ওং পূর্ণবীক্ষং মহাভাগং মহেশং সততং প্রিয়ে মহেশং পূজং নিমিত্তং বরদা ভব শোভনে। এইভাবে মন্ত্র বলে শিবের মাথায় 2.5 বার বেলপাতা ঘুরিয়ে উপর করে শিবের মাথায় বেলপাতা দেওয়ার নিয়ম। ভেনাসের জাতক জাতিকা, যারা শুক্রের জাতক জাতিকা, যারা টোরাসের জাতক জাতিকা 2025 সালে এইভাবে শিবকে পুজো করতে পারেন, বা আমি যে মন্ত্রটা বললাম সেই মন্ত্র চ্যান্ট করতে পারেন। পরবর্তী রাশি মিথুন রাশি। মিথুন রাশি সাপেক্ষে 2025 সালে বৃহস্পতি ট্রানজিট আছে 14 তারিখ, সেই ট্রানজিট 14 মে, এবং সেই ট্রানজিটের পরে বৃহস্পতি মিথুন রাশির ওপরে আসবে। কিন্তু এই যে এখন যে সময় চলছে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একটুখানি ট্রাবল। আচ্ছা, শারীরিক জায়গা যেমন ভোগাবে, শারীরিক জায়গা যখন কোনো নেগলিজেন্সি দেওয়া যাবে না, শরীর স্বাস্থ্যের জায়গা, চোখের জায়গা, পেট ওরিয়েন্টেড জায়গাতে একটু মিথুন রাশির জাতক জাতিকাতে ভোগাতে চলেছে 2025 সালে। ইয়েস, কারণ বুধ মঙ্গল বন্ধু প্ল্যানেট না, বন্ধু প্ল্যানেট না। আর এই মুহূর্তে মঙ্গল মিথুন রাশিতেই বসে আছে ট্রানজিটে, গোচরেতে। তো সেক্ষেত্র থেকে মিথুন রাশির একটু ট্রাবল, শারীরিক ট্রাবল তো রয়েছে, দাঁত ওরিয়েন্টেড সমস্যা রয়েছে, কথাবার্তা বলতে গিয়ে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হওয়ার সমস্যা রয়েছে। ইনভেস্টমেন্ট কিন্তু এবছর কিন্তু খুব বুঝে করতে হবে, ইনভেস্টমেন্ট করা যাবে না, ধার নেওয়া যাবে না। যদি ধার একান্তই নিতে হয় খুব ছোট অ্যামাউন্টের টাকা নিতে হবে, নাহলে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা। মিথুন রাশি সম্পর্কের জায়গা কিন্তু ডিটোরিয়েশন জায়গা দেখাচ্ছে, সম্পর্কের জায়গা টুকটাক সমস্যা হওয়ার সম্ভাবনা হতে পারে। কিন্তু 2025 যখন বৃহস্পতির গোচর হয়ে যাবে, 2025 অলরেডি ইজ গোয়িং অন, এই মুহূর্তে সম্পর্কের জায়গা যেটা একটা ডামাডোল চলছে, এই সম্পর্কটা 2025 সালে মে মাসের পর ভালো জায়গায় আসতে পারে। তাহলে দুঃখ আবেগকে কন্ট্রোল করে সেই সম্পর্ককে আবার গ্রহণ করতে হবে, সেটাই বুদ্ধিমানের কাজ। বাবা মায়ের শরীর স্বাস্থ্য দিকে অবশ্যই লক্ষ্য রাখা দরকার, কারণ বাবা মার শরীর স্বাস্থ্য 2025 সালে ভোগাতে পারে। তো সেই জায়গা থেকে অবশ্যই কিন্তু কনসাস হওয়া দরকার। অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা মিশ্র, মারাত্মক রোজগার হবে না, প্রচুর অর্থনৈতিক খরচাও রয়েছে, যেমন রোজগার যেরকম হলো সেরকম খরচা হয়ে যাবে। তাহলে সেভিংসের জায়গা কিন্তু আপনার হাত পড়তে পারে 2025 সালে। তাহলে কেয়ারফুল হয়ে চলতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বলবো একটি মন্ত্র, ওং ক্লিং কৃষ্ণায় নমঃ। ওং ক্লিং কৃষ্ণায় নমঃ। মিথুন রাশির জাতক জাতিকা সকালবেলা ঘুম থেকে উঠে নুন দিয়ে দাঁত মাজতে পারেন। এরকম ধরনের টোটকা মনে হয় আমাদের ইউটিউবে কেউ বলেনি। নুন দিয়ে দাঁত মাজলে মিথুন রাশির জাতক জাতিকারা ভালো উপকার পাবেন, করে দেখতে পারেন। কিন্তু আজকে মাজলাম কালকে রেজাল্ট হয় না, রেগুলার বেসিসে এটা প্র্যাকটিস করতে হবে। আগেকার দিনে দেখবেন নুন তেল দিয়ে দাঁত মাজতো গ্রামের দেশের মানুষ, ছাই দিয়ে দাঁত মাজতো, তাদের দাঁত আমাদের থেকে অনেক মজবুত। এখনও মাংসের হাড় চিবিয়ে খায় তো, কিন্তু আমাদের দাঁতের এত সমস্যা কেন? তাহলে কিছু তো মাহাত্ম্য ছিল। আমরা আগে কাঁসার থালায় খেতাম, জেঠিমা কাকিমা জেঠুদের দেখেছি, ইভিন আমাদের বাবা মা ছোটো বয়সে আমরা দেখেছি কাঁসার থালায় একটা খাবার প্রচলন ছিল। এখন আমরা টেবিল চেয়ারে খাই, মাটিতে বসি না। বসি কি? আগে গন্ডুস করার একটা নিয়ম ছিল, দাদুদের জেঠিমাদের দেখবেন গন্ডুস করতো, জল নিয়ে খাবার, সমস্ত খাবার থেকে একটু একটু করে খাবার তুলে নিয়ে সাইডে পাতের সাইডে রেখে একটু জল দিয়েও গন্ডুস করতো, এটাকে গন্ডুস বলে। কিন্তু এখন তো আমাদের সময় নেই, আমরা মানি না,
তারা কি অসুস্থ এত হতো? এত কি এক্সপেন্ডিচার হতো? এত কি মানসিক যন্ত্রণা হতো? এত কি ডাইভোর্স হতো? আপনি তলিয়ে দেখুন দিকিনি। সম্পর্কগুলো দীর্ঘদিনের সম্পর্ক, 50 বছর বিবাহবার্ষিকী হচ্ছে, এখন তো দেখি আমরা কাউ 30 বছরের বিবাহবার্ষিকী হচ্ছে, ছেলেমেয়েরা নাতি নাতনিরা আবার দাদু দিদার বিয়ে দিচ্ছে, দেখছেন তো? তাহলে এত সমস্যা কেন? যত আমরা মডার্ন জিনিসকে অবশ্যই গ্রহণ করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে পুরনো জিনিসকে ভুলে নয়। তার মাদকতা রয়েছে আমাদের জীবনেতে। যাই হোক, পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশি এবছর 2025 সাল কিন্তু মারাত্মক। পয়সা কড়ির জায়গা থেকে আরম্ভ করে, প্রেম ভালোবাসার জায়গা থেকে আরম্ভ করে খুব ভালো সময়। শারীরিক যে অবস্ট্যাকলসগুলো ছিল 2025 মার্চ মাসের পর শনির ঢাইয়া কেটে যাচ্ছে। এতদিনে শনির ঢাইয়া কাটছে। সেই জায়গা থেকে শনি অষ্টমভাবে ছিল কর্কট রাশি থেকে। অ্যাকুরিয়াস যেটা আছে কুম্ভ রাশির জায়গা, সেটা অষ্টম ভাব, চন্দ্র সাপেক্ষে অষ্টম ভাবকে ডিনোট করছে। সে চলে যাচ্ছে নবম, ভাগ্যস্থানে চলে যাচ্ছে। সেই জায়গা থেকে শনি কিন্তু আপনাকে কিছুটা হলেও সাকসেসফুল বানাবে। প্ল্যাটফর্ম যা এতদিন পাননি পাবেন। নতুন অধ্যায় শুরু হতে চলেছে কর্কট রাশির। ফ্ল্যাট হওয়ার সম্ভাবনা, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে কর্কট রাশি জাতক জাতিকাদের। স্থানান্তরিত হতে পারে, কর্মক্ষেত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো চাকরির প্রপোজাল আসতে পারে। যেটা আপনি পেতেন বা যেটা রোজগার করতেন তার থেকে অনেক বেশি রোজগার হওয়ার জায়গা রয়েছে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য। কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য একটি মারাত্মক মন্ত্র, ওং হিরণ্যগর্ভায় অব্যক্ত রূপিণী নমো। ওং হিরণ্যগর্ভায় অব্যক্ত রূপিণী নমো। এই মন্ত্র 11 বার রেগুলার বেসিসে চ্যান্ট করতে পারেন। গরুকে কিছু খাওয়াতে পারেন, ছোলা গুড় দিতে পারেন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বলবো। পরবর্তী রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু 2025 সালে 29 মার্চের পর, কারণ সিংহ রাশি সাপেক্ষে যদি ক্যালকুলেশন করেন, সিংহ রাশি যদি 1 ধরেন, 2 নম্বর হচ্ছে ভার্গো, 2, 3 হচ্ছে লিব্রা, 4 হচ্ছে স্করপিও, 5 হচ্ছে আপনার স্যাজিটোরিয়াস, 6 হচ্ছে ক্যাপ্রিকন, 7 হচ্ছে কুম্ভ। তাহলে সপ্তম ভাগে, তাহলে সিংহ রাশির কিন্তু ধাইয়া শুরু হচ্ছে 29 মার্চের পর থেকে। ধাইয়া মানে কি মারাত্মক খারাপ? না, শনির পজিশন অবশ্যই দেখে নেওয়া দরকার। সেই পজিশন অনুযায়ী আপনাকে রেজাল্ট দেবে। সিংহ রাশির জাতক জাতিকা যেরকম ডেডিকেটেড মানসিকতা, তার মধ্যে একটু বিক্ষিপ্ত ব্যাপার আসতে পারে। শারীরিক সমস্যা হতে পারে, শরীরের জায়গা কিন্তু ভোগাতে পারে, তার জন্য মেডিকেল এক্সপেন্ডিচার হতে পারে। চেস্ট ওরিয়েন্টেড সমস্যা হওয়ার সম্ভাবনা হতে পারে, মাইগ্রেন হওয়ার সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, চোখ ওরিয়েন্টেড সমস্যা হতে পারে, প্যানক্রিয়াটাইটিস সমস্যা। আমি ডাক্তার না, মেডিকেল অ্যাস্ট্রোলজি বলে একটা সাবজেক্ট রয়েছে, সেখান থেকে যেটুকুন আমার পড়াশোনা বা অধ্যয়ন, সেখান থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সেই জায়গা থেকে টুকটাক এইরকম ধরনের সমস্যা, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু কেয়ারফুল হতে হবে। ফেলে রাখলে হবে না, মানে হচ্ছে হবে, করছি, চলবে না। সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি আপনাকে ডাক্তারের কাছে চলে যেতে হবে, দেখিয়ে নিতে হবে। অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা 2024 সালে যেরকম পেয়েছি এবছরও সাইমেন্টেনিয়াসলি ওরকমই পাবো, কিন্তু এপ্রিল মে মাসের পর থেকে গিয়ে একটু ডিটোরিয়েশন দেখাচ্ছে। সম্পর্কের জায়গা যেহেতু অষ্টমে শনি চলে যাচ্ছে, সেহেতু আপনার এই বছরেতে 2025 সালে মা বাবাকে নিয়ে একটুখানি চিন্তার মধ্যে পড়তে হবে। বিবাহ, প্রেম, ভালোবাসার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা হতে পারে। সেটা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে হবে। ইগোকে বাদ দিয়ে এগিয়ে আসতে হবে। ইগো করলে কিন্তু হবে না, ইগো করলে সম্পর্ক নষ্ট হবে। আচ্ছা। এবং আপনার কথাবার্তা, আপনার চালচলনের মধ্যে ওভার কনফিডেন্স হওয়ার দরকার নেই 2025 সালে, কারণ ওভার কনফিডেন্স করে দেবে। সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো একটি মারাত্মক মন্ত্র, ওং ক্লিং ব্রহ্মণে জগতা ধারায় নমঃ। ওং ক্লিং ব্রহ্মণে জগতা ধারায় নমঃ। এই মন্ত্র প্রতিদিন 11 বার চ্যান্ট করতে পারেন। এবং কোনো অপাহিজ ব্যক্তি, খোঁড়া, অন্ধ, এরম ব্যক্তিকে কিছু সাহায্য করতে পারেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী, বাধ্যতামূলক কিছু নয়। এই মন্ত্র চ্যান্ট করলেও অনেক রিলিফ পাবেন। পরবর্তী রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শনি কিন্তু কন্যা রাশির সাপেক্ষে যাচ্ছে হচ্ছে 1, 2, 3। কন্যা রাশির সাপেক্ষে শনি যাচ্ছে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 সপ্তমভাবে যাচ্ছে। ষষ্ঠভাবে ছিল, সপ্তমভাবে যাচ্ছে। কন্যা রাশির সাপেক্ষে কিন্তু শনি কিন্তু আপনার 1, 2, 3, 4 পঞ্চমপতি এবং ষষ্ঠপতিতেই শনি এই মুহূর্তে গোচরে রয়েছে। এবং বৃহস্পতি এই মুহূর্তে কন্যা রাশির সাপেক্ষে যদি দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দশমভাবে রয়েছে। দাঁড়ান একবার দেখে নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নবমভাবে রয়েছে বৃহস্পতি। নবমভাব থেকে দশমভাবে আসবে। তাহলে কন্যা রাশির কর্মক্ষেত্র যদি দেখেন, দশমভাব থেকে আমরা কর্ম দেখি, তাহলে সেই কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কন্যা রাশিতে ডেভেলপমেন্ট দেখাচ্ছে। আর শনি ষষ্ঠভাব থেকে সপ্তমভাবে যাচ্ছে, তাহলে ওয়াইফ ওরিয়েন্টেড সপ্তমভাব মানে আপনার পার্টনার যদি বিজনেস করেন, সপ্তমভাব থেকে আপনাকে শনি কিন্তু কিছু দেবে।
তাহলে প্রফিটের জায়গা কিন্তু দেখাচ্ছে। ষষ্ঠভাবে আপনাকে কিছুটা হলেও ক্লেশ দিয়েছে, সাবঅর্ডিনেটের দ্বারা কিছুটা সমস্যা তৈরি করে দিয়েছে 2024 সালে। কিন্তু 2025 সালে সপ্তমভাবে গেলে আপনি কারোর সাহায্যে উন্নতি করতে পারবেন। তাহলে কেউ আপনার পেছনে একজন গডফাদার আসতে পারে, সেই জায়গাটা আসতে পারে। রিলেশনশিপের জায়গাতে দীর্ঘদিনের পুরনো রিলেশন ফিরে আসতে পারে। কোনো মানসিক দ্বন্দ্ব যেটা এতদিন ধরে আপনি বয়ে নিয়ে চলছেন, সেই দ্বন্দ্বের জায়গা ডিমোরালাইজ হওয়ার জায়গা তৈরি হতে পারে। মোটামুটি ওভারঅল কিন্তু ভালো। প্রেম প্রীতি বিবাহের ক্ষেত্রেও কিন্তু খুব একটা খারাপ সময় নয়। শুধু আপনাকে মাথায় রাখতে হবে আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্যের জায়গাটায়, কারণ এই ওয়াইফের শরীর স্বাস্থ্যের জায়গা 29শে মার্চ থেকে 18ই মে, এই টাইমে শনি এবং রাহু একসঙ্গে মীন রাশিতে থাকবে। আপনার সপ্তম ভাব মানে আপনার ব্যবসার জায়গা, বিজনেস ওরিয়েন্টেড জায়গা, এবং আপনার স্ত্রীর জায়গা, পার্টনারের জায়গা বা আপনার প্রেমিকার জায়গা। তার শরীর স্বাস্থ্য এবং ব্যবসার জায়গাতে ওই টাইমটুকুর মধ্যে নিজেদের একটু কনসাস থাকা, বিশ্বাস না করা মানুষকে ওই টাইমের মধ্যে, ধার না নেওয়া, ধার কাউকে না দেয়া। কন্যা রাশির কথা বললাম। কন্যা রাশির ক্ষেত্রে একটি মারাত্মক মন্ত্র আমি বলবো। কন্যা রাশির ক্ষেত্রে ওং নমো প্রিং পিতাশ্বরায় নমো, ওং নমো প্রিং পিতাশ্বরায় নমো। প্রত্যেকটা রাশির আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল মন্ত্র বলছি, প্রত্যেকে চ্যান্ট করুন। 2025 সাল কিন্তু ভালো কাটবে, কিছুটা হলেও আপনারা ভালো থাকতে পারবেন। 100% ওপরওয়ালা, কিন্তু তার মধ্যে মন্ত্র চ্যান্ট ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে দেয় আমাদের বডিতে। সেই ম্যাগনেটিক ফিল্ড যদি পেতে চান, মন্ত্র কিন্তু রেগুলার বেসিসে চ্যান্ট করুন। এর পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশির সাপেক্ষে সপ্তম বা অষ্টমভাবে কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি তুলা রাশির সাপেক্ষে কিন্তু আপনার থার্ড হাউসের মালিক, মানে স্যাজিটোরিয়াসের মালিক। সে এই মুহূর্তে বসে আছে আপনার অষ্টমভাবে। তাহলে তুলা রাশির জীবনে অষ্টম ভাব আমাদের প্রারব্ধকর্ম প্রায়শ্চিত্ত। তাহলে এই জায়গাতে আপনাকে একটু স্ট্রাগল দিয়েছে তুলা রাশির ক্ষেত্রে। আপনার পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার রেজাল্ট ভালো হয়নি, 100% দিয়ে এফোর্ট দিয়ে এসছেন, আপনি প্ল্যাটফর্ম পেয়েছেন, কিন্তু আপনার যশ হয়নি, আপনার নাম হয়নি। 2025 সালে ওই অষ্টমপতি তুলারাশি সাপেক্ষে বৃহস্পতি যেখানে বসে আছে, সে নবমভাবে চলে আসবে, আপনার ভাগ্যস্থানে আসবে তুলারাশি সাপেক্ষে। তো সেক্ষেত্র থেকে কিন্তু আপনার 2025 সালে মে মাসের পর থেকে, মানে দ্বিতীয় অধ্যায় থেকে 2025 সালে আপনারা কিন্তু ভালো রেজাল্ট করতে চলেছেন ভাগ্যস্থানে। বাবা মায়ের ক্ষেত্র থেকে আপনারা অনেক সাপোর্ট পাবেন, পারিবারিক সাপোর্ট পাওয়ার জায়গা। অর্থনৈতিক পরিকাঠামো যা পেন্ডিং হয়েছিল, যদি ধরুন বাড়ি করতে করতে রুখে গেছিলো, সেই বাড়িটা কিন্তু এবছর হয়ে যাবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের জায়গা খারাপ ছিল, ভালো হওয়ার সম্ভাবনা, কারণ গুরু তো আপনার সহায় হচ্ছেন। গুরু আবার পঞ্চম দৃষ্টিতে আপনার চন্দ্রকেও দেখবেন। তাহলে সেক্ষেত্রে থেকে অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে, পারিবারিক রেসপন্সিবিলিটি বাড়বে, কিন্তু রেসপন্সিবিলিটি বাড়লেও পারিবারিক জায়গা থেকে আপনি প্রচুর সাহায্য পাবেন পরিবার থেকে। পরিবার বিশেষ করে বাবার ক্ষেত্র থেকে বা গুরুজনের ক্ষেত্র থেকে, অফিসের বসের ক্ষেত্র থেকে কিন্তু আপনি রেসপন্স পাবেন। এবং আপনার স্থান পরিবর্তন হতে পারে, ওটা কিন্তু গ্র্যাব করা উচিত। যদি আপনার চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে আপনাকে স্থান পরিবর্তন করতে হয়, ইমিডিয়েটলি গ্র্যাব করে এগিয়ে যাওয়া উচিত এবং বেরিয়ে যাওয়া উচিত। তাহলে অপরচুনিটি কিন্তু আসছে, বিয়ের জায়গা তৈরি হচ্ছে, প্রেম ভালোবাসার জায়গাও কিন্তু পজিটিভিটি হচ্ছে, ছেলেপুলেদের লেখাপড়ার জায়গাও কিন্তু ভালো হবে। কেরিয়ার নিয়ে যারা চিন্তিত হচ্ছেন, 2025 সালে কিন্তু তাদের ক্ষেত্রে একটু কনসাস হয়ে গেলে কেরিয়ারটা কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা জায়গা তৈরি করে দিতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি মন্ত্র, ওং তত্ত্ব নিরঞ্জনায় তারক রামায় নমঃ, ওং তত্ত্ব নিরঞ্জনায় তারক রামায় নমঃ। এই মন্ত্র রেগুলার বেসিসে 11 বার পাঠ করা যেতে পারে। পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সাপেক্ষে শনি এই মুহূর্তে চতুর্থভাবে। তাহলে আমি প্রথমেই বললাম শনির ঢাইয়া মানে হচ্ছে শনি চতুর্থ ভাব এবং অষ্টমভাবে যদি শনি বসে থাকে, চন্দ্র সাপেক্ষে গোচরে শনির ঢাইয়া। তাহলে এতদিন বৃশ্চিক রাশির ঢাইয়া ছিল, 29শে মার্চের পর শনির ঢাইয়া কিন্তু বৃশ্চিক রাশির কেটে যাচ্ছে। তাহলে বৃশ্চিক রাশি পঞ্চমে শনি চলে যাচ্ছে। পঞ্চম ভাব মানে হচ্ছে আপনার মানসিকতা, আপনার ইনভেস্টমেন্ট, আপনার সন্তান সন্ততির জায়গা। তাহলে সেই জায়গা থেকে শনি কিন্তু আপনাকে খুব একটা খারাপ রেজাল্ট দেবে না, যদি শনি আপনার হরোস্কোপে ভালো পজিশনে থাকে, ভালো ডিগ্রিতে থাকে, তাহলে আপনাকে গুড রেজাল্ট দিতে চলেছে। পঞ্চমভাবে আপনারা ইনভেস্ট করতে পারেন। আপনারা স্টক মার্কেট ওরিয়েন্টেড যারা কাজকর্ম করেন, অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে ইনভেস্টমেন্টের জায়গা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন আপনারা। যতক্ষণ শনি আপনার ওখানে 2.5 বছর থাকবে, 2.5 years, ওই সময় পর্যন্ত আপনারা ইনভেস্টমেন্টের জায়গা করতে পারেন। অবশ্যই কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে করতে হবে। অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা খুব ভালো এবছর বৃশ্চিক রাশির ক্ষেত্রে। অনেক আনপ্রেডিক্টেবল কাজ হয়ে যাওয়ার জায়গা, নিজস্ব সম্পত্তি জমি কেনার জায়গা, বাড়িঘরদর হওয়ার জায়গা, গাড়ি পুরনো থাকলে এক্সচেঞ্জ করে নতুন গাড়ি কেনার জায়গা বৃশ্চিক রাশির ক্ষেত্রে। ছেলেপুলেদের লেখাপড়া পড়াশোনার জায়গাতে ধৈর্যশীল হওয়ার জায়গা, তারা আরও ধৈর্য, যারা ফ্রিকল মাইন্ড ছিলেন তাদের পড়াশোনার জায়গা ধৈর্যশীল হবে।
প্রপার কেরিয়ার কাউন্সিলিং করে প্রপার কেরিয়ার একটা আইডেন্টিফাই করা, স্থানান্তরিত হওয়ার জায়গাও তো রয়েছেই, এক জায়গা থেকে দ্বিতীয় জায়গায় স্থানান্তরিত হওয়া, জায়গা চেঞ্জ হওয়া, টাউন চেঞ্জ হওয়া, হোম টাউন থেকে বেরিয়ে যাওয়া, এগুলো কিন্তু আসতে চলেছে এবং এগুলো গ্র্যাপ করলে কিন্তু আপনাদের 2025 সাল কিন্তু ওভারঅল কিন্তু ভালো, সব জায়গা থেকেই ওভারঅল কিন্তু ভালো সময় দেখাচ্ছে। এতদিন ঢাইয়া ছিল, ঢাইয়া কাটছে। পরবর্তী রাশি হচ্ছে স্যাজিটোরিয়াস, ধনু রাশি। বৃশ্চিক রাশির মন্ত্রটা বললাম না, বৃশ্চিক রাশির মন্ত্রটা হচ্ছে ওং নারায়ণায় সুর সিংহায় নমঃ, ওং নারায়ণায় সুর সিংহায় নমঃ। এই মন্ত্র 11 বার বৃশ্চিক রাশি জাতক জাতিকা পাঠ করতে পারে। পরবর্তী রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি সাপেক্ষে তৃতীয়ভাবে শনি ছিল এবং ধনুরাশি তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠভাবে ছিল বৃহস্পতি। তাহলে বৃহস্পতি তো গোচর হয়ে যাচ্ছে এই মে মাসে সপ্তমভাবে, আর শনি ধনুরাশি থেকে চতুর্থভাবে চলে যাচ্ছে। তাহলে ধনুরাশির কিন্তু শনির ঢাইয়া লাগছে। ধনুরাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে ছিল, চতুর্থভাবে গেলেই শনির ঢাইয়া, চন্দ্র সাপেক্ষে চতুর্থ এবং অষ্টমভাবে শনি গেলেই কিন্তু শনির ঢাইয়া গোচরে। তাহলে শনির ঢাইয়া কিন্তু 29শে মার্চের পর ধনুরাশিতে লাগছে। যেহেতু ধনুরাশির দ্বিতীয় রাশি হচ্ছে ক্যাপ্রিকন, অধিপতি গ্রহ শনি, তৃতীয় রাশি কুম্ভ, অধিপতি গ্রহ হচ্ছে আপনার শনি, সেই শনি চতুর্থভাবে যাচ্ছে। আমার এক্সপেকটেশন ধনুরাশির জাতক জাতিকার জীবনে কিন্তু শনির ঢাইয়া লাগলেও খুব একটা বিশাল আপস অ্যান্ড ডাউনস হবে না। অপরচুনিটি আসার জায়গা তৈরি হতে পারে, বিদেশ যাত্রার জায়গা তৈরি হতে পারে। সপ্তমে বৃহস্পতি, স্ত্রী ভাগ্যে ধন আসতে পারে। আচ্ছা, ওয়াইফের মাধ্যমে পয়সা কড়ির জায়গা তৈরি হতে পারে, শ্বশুরবাড়ির সম্পত্তি পাওয়ার জায়গা তৈরি হতে পারে। কোনো প্রপার্টিতে ইনভেস্ট করলে সেই প্রপার্টি বেচে সেখান থেকে দুগুণ টাকা ইনকামের জায়গা তৈরি হতে পারে। পুরনো প্রপার্টি সেটা যদি বিক্রি হয়ে যায় বা বিক্রি করে দেয় এই মুহূর্তে বলবো না, যখন শনিটা চলে যাবে চতুর্থভাবে, তারপরে যদি কোনো রকম প্ল্যান প্রোগ্রাম করেন, সেই জায়গা থেকে বিক্রি করলে বা বিক্রি হলে প্রপার্টির জায়গা থেকে আপনার গেন হওয়ার জায়গা, পৈতৃক সূত্রে লাভবান হওয়ার জায়গা, বিদেশ যাত্রার জায়গা, পারিবারিক লিটিগেশনের জায়গা, পরিবার ওরিয়েন্টেড জায়গা থেকে লিটিগেশন, আইনি সমস্যা, জায়গা জমি সংক্রান্ত জায়গা থেকে প্রবলেম, মায়ের শরীর স্বাস্থ্য খারাপের জায়গা। যেমন গুড জায়গাগুলো রয়েছে, ভালো জায়গাগুলো রয়েছে, তেমন কিছু কিছু খারাপ জায়গাও কিন্তু ডিনোট করছে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভোগাতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই কেয়ারফুল হওয়া, বাইরের খাবার ত্যাগ করা, ফাস্টফুড থেকে বিরত থাকা, নাহলে প্রচণ্ড পরিমাণে ওবেসিটি হওয়ার সম্ভাবনা, যেখান থেকে ডায়াবেটিস বা মধুমেহ হওয়ার সম্ভাবনা 2025 সালে। কারণ মঙ্গল অগ্নি রাশি, স্যাজিটোরিয়াসও কিন্তু অগ্নি। তাহলে আগুন মানে কি বলছে, যে জায়গাগুলো আমাদের রক্তজনিত জায়গা, সেই সব পুরো বডিতেই রক্ত রয়েছে, কিন্তু যে জায়গাগুলো ফ্লো রয়েছে রক্তের, ধরুন আমাদের মাথাতে ব্রেন রক্তের ফ্লো যায়, তাহলে থ্যালামাস হাইপোথ্যালামাস অ্যাক্টিভেট হয়। তাহলে ওই জায়গায় ডিস্টারবেন্স, মানে ভুল সিদ্ধান্তের জন্যে, আপনার গোয়ার্তমির জন্যে সমস্যার জায়গা তৈরি হয়ে যেতে পারে। এই জায়গাগুলো একটু কনসাস হয়ে যাওয়ার জায়গা। ধনুরাশি জাতক জাতিকাদের বলবো একটি মন্ত্র, ওং শ্রীদেবে কৃষ্ণায় ঊর্ধ্ব পঙ্ক্তায় নমঃ, ওং শ্রীদেবে কৃষ্ণায় ঊর্ধ্ব পঙ্ক্তায় নমঃ। এই মন্ত্র 11 বার বা 21 বার ধনুরাশি জাতক জাতিকা চ্যান্ট করতে পারে। পরবর্তী রাশি মকর রাশি। এতদিন পর শনির সাড়ে সাথী শেষ হতে চলেছে। 29শে মার্চ মকর রাশির শনির সাড়ে সাথী শেষ হয়ে যাবে। 2025 সাল মকর রাশির জাতক জাতিকা, যেহেতু মঙ্গল এখানে উচ্চস্থ, 2025 সালে মকর রাশির জাতক জাতিকারও কিন্তু প্রভূত ভালো সময় অর্থনৈতিক পরিকাঠামো থেকে। কারণ মকর রাশি থেকে দ্বিতীয়ভাবে শনি ছিল, তৃতীয়ভাবে চলে যাবে, মীন রাশিতে চলে যাবে। চতুর্থভাব মেষ, পঞ্চমভাবে ছিল বৃহস্পতি, সে ষষ্ঠভাবে আসবে। তাহলে কর্মক্ষেত্রের জায়গা থেকে ডেভেলপমেন্ট, প্রমোশন যদি লুকে থাকে প্রমোশন হবে, নতুন চাকরির সন্ধান যদি করতে থাকেন নতুন চাকরির সন্ধান হবে। কিন্তু মে মাসের পর এখন থেকে আপনি চেষ্টা করতে পারেন। থার্ড হাউসে কমিউনিকেশন, ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের জায়গা কিন্তু খারাপ করতে পারে, ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের জায়গা কিন্তু ডিটোরিয়েট করে দিতে পারে। পারিপার্শ্বিক জায়গা থেকে আপনাকে অবস্ট্রাকলস করতে পারে, আপনাকে প্রতিনিয়ত আপনাকে ছোট দেখাতে পারে, আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করতে পারে। কান দেবেন না, নির্লিপ্ত হয়ে যাওয়াই এখন হচ্ছে সবথেকে বেশি শ্রেয়। শুনবো, আমি কোনো প্রত্যুত্তর দেব না, আমি আমার কার্যেতে কনসেন্ট্রেট করব। যারা মিডিয়া ওরিয়েন্টেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, যারা ক্যামেরার পিছন দিকে কাজ করেন, জার্নালিজম করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা ভালো। মকর রাশি, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 2025 সাল মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় আইডেন্টিফাই করছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ওং শ্রীং বৎসল্লায় নমঃ, ওং শ্রীং বৎসল্লায় নমঃ। এই মন্ত্র রেগুলার বেসিসে 11 বার বা 21 বার মকর রাশির জাতক জাতিকা চ্যান্ট করতে পারেন। পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাতে এই মুহূর্তে কুম্ভ রাশিতেই শনি ছিল। তাহলে চন্দ্র শনির যে কম্বিনেশান এই মুহূর্তে হয়ে রয়েছে সেটাকে আমরা পুনর্ফু দোষ বলি,
বা সেটাকে কেউ কেউ বীজদোষও বলে। তাহলে এতদিন পর যখন শনি ট্রানজিট হয়ে সেকেন্ড হাউসে যাবে, তাহলে আপনার একঘেয়েমির জায়গা থেকে আপনি কিছুটা মনোটোনাস জায়গা থেকে বেরোলেন, আপনার ফিকল মাইন্ডের জায়গা বা আপনাকে যে চঞ্চল মস্তিষ্ক দিচ্ছিল এই মুহূর্তে, কী করব, অ্যাংজাইটিতে ভোগা, এই জায়গা থেকে কিছুটা রিলিফ হবেন। কিন্তু পারিবারিক জায়গা থেকে কিছু সামান্য প্রবলেমে আসার জায়গা তৈরি হতে পারে। অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা টুকটাক সমস্যা হতে পারে পারিবারিক জায়গায়, পরিবার থেকে। এবং কুম্ভ রাশির সাপেক্ষে চতুর্থভাবে বৃহস্পতি বসে আছে, সে পঞ্চমে আসবে। কোনো টাকা পয়সা আপনার ম্যাচিওর হওয়ার জায়গা তৈরি হতে পারে। ইনভেস্টমেন্ট করলে এবছরের প্রথম অধ্যায়ে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে ইনভেস্ট করা উচিত। কিন্তু ওভারঅল যদি দেখা যায়, আপনার হরোস্কোপ অবশ্যই দেখতে হবে। ওভারঅল দেখা গেলে ইনভেস্টমেন্ট করলে ইনভেস্টমেন্টের টাকা কিন্তু আপনার রিটার্ন পাওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে। আপনি ব্যাংকে লোন করতে পারেন, বড় কোনো ব্যবসা ভাবতে পারেন, আরম্ভ করতে পারেন। কুম্ভরাশি 7.5 চলছে কিন্তু কুম্ভরাশি, তা সত্ত্বেও যেহেতু মঙ্গলের কানেকশান রয়েছে সেক্ষেত্র থেকে কিন্তু, এবং শনিটা যেহেতু দ্বিতীয়ভাবে চলে যাবে, সেক্ষেত্র থেকে কিন্তু এগুলো করা যেতে পারে। পুরনো লোন শোধ হয়ে যেতে পারে এই শনি 7.5তেই। আচ্ছা, কিন্তু শনিটা কী পজিশনে আছে ন্যাটাল চার্টে সেটা কিন্তু অবশ্যই দেখা দরকার। সেই জায়গা থেকে অবশ্যই একটা ভালো সময়। ফ্যামিলি রিলেশান নিয়ে একটু সমস্যার জায়গা তৈরি হতে পারে। ফ্যামিলি রিলেশানগুলো নিয়ে প্রেমিক প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোটোখাটো সামান্য গণ্ডগোল ঝগড়া হওয়ার সম্ভাবনা হতে পারে, যেটা স্বাভাবিকভাবে হয়। সেটাকে বেশি বাড়তে দেওয়া যাবে না, সেটাকে ওই দিনই শেষ করে দিতে হবে, টেনে ইলাবোরেট করা যাবে না। কে ওভার কনফিডেন্স আর কে বড় সেই প্রমাণ করতে গিয়ে সম্পর্ক ভেঙে ফেলবেন না। এটা বারবার কুম্ভরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো। বাবা মার শরীর স্বাস্থ্য দিকে অবশ্যই লক্ষ্য দেওয়া উচিত। পারিবারিক জায়গা থেকে মেডিকেল এক্সপেন্ডিচার হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে কিছুটা হলেও। কুম্ভরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ওং শ্রীং উপেন্দ্র অচ্যুতায় নমঃ, ওং শ্রীং উপেন্দ্র অচ্যুতায় নমঃ। এই মন্ত্র রেগুলার বেসিসে 11 বার বা 21 বার কুম্ভরাশির জাতক জাতিকা পাঠ করতে পারেন। পরবর্তী রাশি মীন রাশি। মীন রাশিতে শনির কানেকশান তৈরি হচ্ছে। মীন রাশিতে শনি 7.5 লাগছে, অলরেডি লেগে রয়েছে শনি 7.5। আবার মীন রাশির ওপর শনি গিয়ে বসছে 29শে মার্চ। কিন্তু মীন রাশি সাপেক্ষে বৃহস্পতি তৃতীয়ভাবে, সে চতুর্থভাবে আসবে। তাহলে পারিবারিক সাপোর্ট আপনি পাবেনই 100%। সন্তান সন্ততির কাছ থেকে আপনি তার কৃতকার্যতায় আপনি সাকসেসফুল হবেন, আপনার নাম হবে। আমরা বলি না সন্তানের কৃতকার্যতে আমরা গর্বিত, তো সেই গর্ববোধ আপনাদের সন্তান সন্ততি দেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে 2025 সালে। শনিচন্দ্র একসঙ্গে হচ্ছে, সিদ্ধান্তকে ভুল করিয়ে দিতে পারে, মনকে ডাইভারফিকেশন করে দিতে পারে, আপস অ্যান্ড ডাউনস করে দিতে পারে। সেই জায়গাগুলো একটু কন্ট্রোল করতে হবে, নিজেকে কনসাস থাকতে হবে। ভুল কথা বা ভুল স্টেপের জন্যে বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আপনার মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যে, ভুল বোঝাবুঝির জন্যে দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট হতে পারে। এই জায়গাগুলো কিন্তু একটু হাইলাইট করতে হবে, এই জায়গাগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। চতুর্থ তৃতীয় ভাব থেকে চলে যাবে টোরাস তৃতীয় ভাব, মীন রাশির সাপেক্ষে বৃহস্পতি চতুর্থভাবে চলে যাবে। রাহুটা এই মুহূর্তে বসে আছে ওখানে মীন রাশিতে, সেই রাহুরও দ্বাদশে গোচর হবে। তাহলে দ্বাদশে গোচর এই কানেকশান কখনো কখনো বিদেশ যাত্রার সুযোগ করে দেয়। যারা এতদিন বিদেশ যাত্রার চিন্তাভাবনা করেছিলেন, 18ই মের পর তারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা চরিত্র করতে পারেন বা স্টেট চেঞ্জ করতে পারেন। যে জায়গায় চাকরি করছেন অপরচুনিটি পেলে জায়গা চেঞ্জ করে সেই জায়গায় চলে যেতে পারেন। এটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ আপনাকে অপরচুনিটি দেবে, সেই জায়গাটা গ্র্যাব করা উচিত। তো মোটামুটি মীন রাশি পর্যন্ত বললাম। মীন রাশির মন্ত্রটি বলে দিই। মীন রাশির ক্ষেত্রে ওং ক্লিং ঊর্ধ্বতায় উদ্ধারিণে নমঃ, ওং ক্লিং ঊর্ধ্বতায় উদ্ধারিণে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। বৃহস্পতির মন্ত্র পাঠ করতে পারেন, ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। ওং ওইং হ্রিং শ্রিং হুং ফট নীল সরস্বতী এক জটা তারা ওই নমঃ পাঠ করতে পারেন। এত মন্ত্র রয়েছে। সর্বশেষ সকলের জন্য, সব রাশির জন্য দুটো মন্ত্র বলবো। সব রাশির জন্যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, সব রাশির জন্য শিবের মন্ত্র। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলে দিই। ওং ত্রম্বকং যজামহে সুগন্ধিন পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনামৃত মৃত্যুষ্মুক্ষ্যমামৃতাৎ তৎপুরুষায় বিদ্মহে বেদমহি মহাদেবায় ধিয়ো তন্ন রুদ্র প্রচোদয়াৎ। ওং জুং স পালয় পালয় স জুং ওং নমঃ। এই মন্ত্র 8 বার বা 28 বার সব রাশির জাতক জাতিকা পাঠ করতে পারেন, কোনো অবস্ট্রাকলস নেই, করতে পারেন। মন্ত্র চ্যান্ট আপনার নিজের অন্তঃসত্ত্বার জাগরণ। এর সঙ্গে সঙ্গে যাদের 7.5 চলছে তারা রামের মন্ত্র জপ করতে পারেন, শিবের মন্ত্র জপ করতে পারেন। আরেকটি মন্ত্র আমি বলে দিই। ওং নমো হস্ত স্থানভূতায় জ্যোতির্লিঙ্গ মৃতান্নয়ে চতুর্মূর্তি বাপুচ্ছায়া ভাতিস্তাঙ্গায় সম্ভবে, এই মন্ত্র পাঠ করতে পারেন।
ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় সাহা, এই মন্ত্র পাঠ করতে পারেন। ওভারঅল সব রাশিগুলোর জন্য আমি এই মন্ত্রগুলো বললাম। সব রাশিগুলো সবাই পাঠ করতে পারেন। আমি তো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা রাশির জন্য 2025 সালে কী কী মন্ত্র হবে সেই মন্ত্রগুলো প্রত্যেকবার চ্যান্ট করে করে বললাম। তার সঙ্গে সঙ্গে যদি কেউ না এগুলো পড়তে পারেন বা চ্যান্ট করতে পারেন, তাহলে ওভারঅল এই মন্ত্রগুলোও চ্যান্ট করতে পারেন, প্রভূত ফল পাবেন। মন্ত্র আমার কোনোটাই লেখা নয়, মন্ত্র বহুদিনকার শাস্ত্র, এবং সেই মন্ত্র চ্যান্টিংয়ের মাধ্যমে ভালো থাকা যায়, মনের বিশুদ্ধতা হয়, অন্তরাত্মা প্রস্ফুটিত হয়, এবং মূল্যবোধের মূল্যায়নকে আইডেন্টিফিকেশন করা যায়। মন্ত্র চ্যান্ট করতে হবে, কারণ আমরা যদি অনুশোচনায় না আসি, ভুল করে যদি অনুশোচনা না করি, যদি কনফেস না করি, তাহলে কিন্তু আমাদের প্রায়শ্চিত্ত নয়, আপনার জীবনবোধ তৈরি হবে না। জীবনবোধ তৈরি করতে গেলে, আমার এটা নিজস্ব ওপিনিয়ন, আমি নিজের মূল্যবোধ দিয়ে দেখেছি, নিজের জীবন দিয়ে দেখেছি, আপনার মূল্যবোধের মূল্যায়ন এবং নিজেকে অন্তরাত্মার জায়গা থেকে আপনি যদি কোনো কিছু দৃষ্টিভঙ্গি, সব কিছুর মধ্যেই যদি আপনি প্রাণেশ্বরণ খুঁজতে চান, সব কিছুর মধ্যেই যদি বেঁচে থাকার উদ্দীপনা চান, তাহলে কিন্তু আপনাকে মন্ত্র চ্যান্ট করতে হবে। মন্ত্র আমার কোনোটাই লেখা না, নিজের জন্যে 5 মিনিট সময় বার করতে হবে। যতই আমরা কর্মব্যস্ত হই, বিশ্বাস আপনাকে করতে হবে। যার যেটা ইষ্ট, আমার বাবা মা ইষ্ট হতে পারে, আমার ভগবান ইষ্ট হতে পারে, আমার তারা মা ইষ্ট হতে পারে, আপনার শিব হতে পারে, যার যেটা ইষ্ট সেই তার অবয়ব কল্পনা করে, অন্তরাত্মাকে তাকে প্রতিষ্ঠা করে মন্ত্র চ্যান্ট করলে আপনি রেজাল্ট পাবেন। এবার আমরা মোটামুটি আজকে 2025-এ কেমন যাবে প্রত্যেকটা রাশির, ভালোও যাবে, কারো খারাপ, মানে ভালো খারাপ তো প্রত্যেক বছরই মিশিয়ে থাকে। কিন্তু যেটা মানুষ বেশি চায়, যে মানুষের কাছে সাধারণত শান্তি প্রথমত, আর দ্বিতীয়ত একটু টাকা পয়সা, এই দুটোর খুবই প্রয়োজন। তো মানে টাকা পয়সা প্রত্যেক বছরই আমি এটা আপনাকে বলি যে টাকা পয়সা রোজগারের ব্যাপারটা, যে এই বছরে তাহলে কি বলছেন? দেখুন, আমি মন্ত্রের উপর খুব বেশি প্রেশার দিই। হ্যাঁ, এই বছরে টাকা পয়সার জায়গা ওভারঅল সকলের কিন্তু কম বেশি রোজগারপাতি হবে। মানে এরকম নেই যে ডাউন একটা বছর আমরা দেখি, ডাউনফল তো হবে। দেখুন, যারা ব্যবসা করে, যারা চাকরি করে, আপস অ্যান্ড ডাউনস তো চলতেই থাকে, এটাই পার্ট অফ দ্য লাইফ। কিন্তু এটাকে একটা রিদিমিক জায়গা থেকে যেন নেমে না যায়, এটা দেখতে হবে যে আমি একদম 100% পাচ্ছি, সেখান থেকে 0 যেন না হয়ে যায়। ব্যালেন্স থাকুক, চলুক, জীবনযাত্রাটা নিয়ে এগোতে থাকি, থেমে না যায়। সেই থেমে না যাওয়ার জন্য একটি মন্ত্রের উপর আমি যদি প্রত্যেক রাশির জন্য এই মন্ত্র পড়তে পারেন। এই মন্ত্রটি হচ্ছে ওং শ্রিং হ্রিং শ্রিং হ্রিং, দুবার শ্রিং হ্রিং শ্রিং হ্রিং ক্লিং শ্রিং ক্লিং বিত্তেশ্বরায় নমঃ। মন্ত্রটি আমি আবার চ্যান্ট করছি, ওং শ্রিং হ্রিং, আবার শ্রিং হ্রিং, তারপর ক্লিং শ্রিং হ্রিং বিত্তেশ্বরায় নমঃ। আচ্ছা, এই মন্ত্র রেগুলার বেসিসে চ্যান্ট করা যেতে পারে। ওং অষ্টলক্ষ্মী চ বিদ্মহে ভাগ্যলক্ষ্মী চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ, এই মন্ত্র রেগুলার বেসিসে চ্যান্ট করতে পারেন। শুধু পয়সা পাবো এই চিন্তা করে মন্ত্র চ্যান্ট করা যাবে না। আপনি নিজেকে সমর্পণ করুন, আপনার আত্মার সমর্পণ করুন, আপনার নিজের অন্তরাত্মাকে মায়ের পায়ে সমর্পণ করুন, মন্ত্র পাঠ করুন। মন্ত্র পাঠ করলেই বড়লোক হবো, মন্ত্র পাঠ করলেই অনেক অর্থ এসে যাবে, কাজটা করতে হবে। আপনি আপনার এফোর্টটা লাগিয়ে দিন, আপনি জিতবেন জীবনে। এফোর্টটা দিয়ে দিন। মন্ত্র আমাদের জীবনের অরাকে পজিটিভিটি দেয়। অনেকে মন্ত্র করছি, ঘরে বসে রয়েছি, তাহলে তো আর হবে না। মন্ত্র করলে ঘরে বসে থাকলে আপনাকে কর্ম করতেই হবে। কর্ম, ভাগ্য ইজিক্যাল টু রেজাল্ট। কর্মের সঙ্গে ভাগ্যকে আপনাকে সাথ দিতে হবে। আর ভাগ্যটা মানে কি? ভাগ্য আমরা কেউ দেখিনি, একটা সাবস্ট্যান্স। ভাগ্য সম্পর্কে আমাদের কারোর কোনো আইডিয়া নেই। যেটা ভালো হচ্ছে আমরা বলছি সৌভাগ্য, খারাপ হলে বলছি দুর্ভাগ্য, বলছি তো ভাগ্যকে দোষ দিচ্ছি। কিন্তু আমরা কখনো তলিয়ে দেখিনি আগের জন্মের কথা, আমরা কখনো তলিয়ে দেখিনি এই জন্মে আমি কি করছি, আমার কর্মও ঠিক আছে কিনা, সেই কর্মের মাধ্যমে আমি কাউকে দুঃখ দিচ্ছি কিনা, আমি সারাদিনে কতগুলো মিথ্যে কথা বলছি। সবগুলোই কিন্তু আপনার ক্যালকুলেশন, সবগুলোই কিন্তু আপনার প্রায়শ্চিত্ত। আপনি দেখবেন, আমি খুব একটা বাস্তব এক্সাম্পল দিই, আপনি দেখবেন ট্রেনে যাচ্ছেন, বয়স্ক লোক, ইয়ং ছেলে, আমি ইয়ং ছেলেদের খারাপ বলছি না, সকলের মানসিকতা সমান নয়, গায়ে ঠেলাঠেলি হয়ে বলছে বয়স্ক লোক, অনেক বয়স্ক লোক, তাকে আমরা কোথায় বসতে দেব? যেহেতু আমাদের সিনিয়র পার্সেন্ট, আমরা অনেকেই বসতে দিই না।
আমরা বলি সরে দাঁড়ান, গায়ে গা লাগছে, গরম প্রচণ্ড, ঘাম লাগছে, আপনার গা থেকে ঘাম পড়লো টস করে, চোখ দেখিয়েছি। আমি কখনোই ভাবি না আমি ওই বয়সটায় যাব। যদি আমরা এটা ভেবে নিতে পারি সবাই, তাহলে কিন্তু আমাদের মধ্যে হিংসা কমে যাবে, তাহলে কিন্তু আমাদের মধ্যে জীবন বোধ এসে যাবে। আমি একটু ডিফারেন্ট রাস্তায় গিয়ে কথাগুলো বলছি, কথাগুলো বলার জায়গা শান্তদীপ, কারণ কথাগুলো মানুষের মধ্যে সবগুলোই রয়েছে, মানুষ তলিয়ে দেখে না। আমার অ্যাক্টিভ কোষগুলো যেগুলো রয়েছে, ইনঅ্যাক্টিভ কোষগুলোও তো রয়েছে, ইনঅ্যাক্টিভ কোষগুলোকে একটু নাড়াতে হবে। মন্ত্র সেই নাড়া দেবে, আপনাকে জীবনবোধ দেবে, আপনাকে সচেতনতা দেবে। সেই সচেতনতার জায়গা থেকে যদি একটুখানি স্টেপ বাই স্টেপ করা যায়, আপনি খারাপ থাকবেন না, আপনি থাকবেন না খারাপ, কিছু ভালো আপনি পাবেনই। একটা রাস্তা বন্ধ হলে আর একটা রাস্তা আপনার জন্য খুলে যাবে, অটোমেটিক্যালি খুলে যাবে, আপনাকে চেষ্টাও করতে হবে না। আমি নিজে চোখে দেখেছি। তো ওভারঅল বলবো, প্রত্যেকের অর্থনৈতিক পরিকাঠামোর জন্য ওই যে মন্ত্রটি বললাম, বিত্তেশ্বরায় মন্ত্র, এই মন্ত্রটা রেগুলার বেসিসে চ্যান্ট করতে পারেন। অর্থনৈতিক পরিকাঠামো ভালো হওয়ার জায়গা তৈরি হতে পারে। অর্থনৈতিক পরিকাঠামো ভালো হওয়ার জায়গা তৈরি হলে আপনি কিছু আপনার অর্জিত, কষ্টার্জিত পয়সার কিছু অংশ, যেটা আপনার বার্ডেন হবে না, মানুষকে সাহায্য করতে পারেন, খাওয়াতে পারেন, কাউকে কিছু কিনে দিতে পারেন। কোনো মহিলার বিয়ে হচ্ছে না, তাতে গিয়ে আপনি কিছু সাহায্য, ডোনেশান দিতে পারেন, তাকে কিছু পয়সা দিতে পারেন, বা কিছু জিনিস কিনে দিলেন, অর্নামেন্টস দিলেন, কিছু জিনিস আপনার সাধ্য অনুযায়ী, আপনার ক্যাপাসিটি অনুযায়ী, আপনার অর্থনৈতিক স্টেবিলিটি বাড়বে। বাস্তুর মধ্যে নেগেটিভ ভাইব্রেশন যেগুলো অর্থনৈতিক জায়গা, যেমন উত্তর দিক আমাদের অর্থনৈতিক জায়গা দেয়, নর্থের জায়গাটাকে ক্লিয়ার করে রাখুন। প্রতিদিন সন্ধেবেলা নর্থের জায়গাতে ধূপধুনো দেখান, প্রতিদিন সন্ধেবেলা নর্থের জায়গাতে একটুখানি নিজেকে কনসেন্ট্রেট করে বসার চেষ্টা করুন। নর্থ থেকে আমাদের অর্থনৈতিক পরিকাঠামো দেয়, অর্থের শ্রীবৃদ্ধি দেয়। দক্ষিণ পূর্ব কর্নার আপনার সেভিংসের জায়গা, আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের জায়গা। বাড়িতে যদি সম্পর্ক খারাপ হয়, অর্থ থাকলেও সেই অর্থের কিন্তু কোনো মূল্যায়ন নেই, তাহলে সম্পর্কটাও কিন্তু অর্থের সঙ্গে ইন্টারলিঙ্ক কানেক্টেড। তাহলে সেই সম্পর্ক ভালো রাখার জন্য দক্ষিণ পূর্ব কর্নারেতে আপনার একটা জ্যান্ত ফ্লাওয়ার, মানে ফ্লাওয়ার ভাস রাখুন, এবং তাতে জ্যান্ত ফ্লাওয়ার রাখুন, ফুল রাখুন, আর্টিফিশিয়াল ফুল নয়, কিন্তু সেটা শুকনো হয়ে গেলে ফেলে দিতে হবে। ফ্লাওয়ার ভাস রাখুন, বা জলের মধ্যে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে যেরকম রাখে, অনেক হোটেল দেখবেন রাখে, সেরকম জিনিস রাখুন। সাউথ ইস্টের কর্নার, দক্ষিণ পূর্ব দিকের কর্নারে লাইটিং করুন, অন্ধকার যদি থাকে সেখানে লাইট লাগান, আপনার অর্থনৈতিক পরিকাঠামো বাড়বে। হ্যাঁ, এগুলোর সঙ্গেই কানেক্টেড। রঙের ডিফারেন্সিয়েশনের সঙ্গে আপনার রং যদি ভ্যারাইটিস হয়, আপনি বেগুনি রং করেছেন সাউথ ইস্ট কর্নারে, প্রবলেম হবে, সেভিংস হবে না আপনার। নর্থের জায়গায় আপনার গ্রিন কালার করা, হলদে কলা, আপনার পয়সা আটকে যাবে। নর্থ ইস্টের কর্নারে যদি আপনি কোনো ভারী জিনিস রেখে দেন, নর্থ ইস্টের কর্নারে যদি আপনার টয়লেট হয়, আপনাকে সমস্যা দেবে। আপনার পয়সা থাকলেও সেই পয়সা থাকবে না, পয়সা রোজগার করলে জলের মতো পয়সা খরচা হবে, শারীরিক সমস্যা তৈরি করে দেবে, অনেক রকম সমস্যার মধ্যে আপনি জড়িয়ে যাবেন, অনেকগুলো সমস্যার মধ্যে জড়াবেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু রেকটিফাই করা দরকার, এই জায়গাগুলো ঠিকঠাক করা দরকার। তার সঙ্গে তো মন্ত্র আছে, তার সঙ্গে নিজেকে ধৌত করা রয়েছে, একটু নিজেকে কনসেন্ট্রেট করার জায়গা তৈরি হওয়ার জায়গা রয়েছে। নিজের আত্মাশুদ্ধির জন্যে আপনি যেটাই করেন সেটা মনোনিবেশ করে করার চিন্তাভাবনা করুন। কোনো কাজই ছোট নয় সেটা ভাবুন। ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে বেরিয়ে চলে আসুন, যে আমি এই কাজটা করছি, আমার লজ্জা করছে না, লজ্জা নয়, এটাই আমার মা, এখান থেকেই আমি অন্ন সংস্থান করি। তাহলে সেই জায়গাটা, রান্নাঘরে নুন আপনার শোল্ডারের সমান থাকবে। রান্নাঘরের নুনটা আমি কাঁচের ডিবাতেই রাখবো, প্লাস্টিকে নয়। আমি নিচু হয়ে নুন নেবো না, আমি হাত তুলে উঁচু হয়ে নুন পারবো না, আমার শোল্ডারের সমান নুনের জায়গা থাকবে। আপনার ঝেঁটা, বাথরুমের যে ঝেঁটা, সেটা দিয়ে আমি ঘর ঝাঁট দেবো না, আমার বাড়ি ঝাঁট দেবো না, বাথরুমটা বাথরুমের মতোই থাকবে। খাটের তলায় ঝেঁটাকে আমি শুইয়ে রাখবো না, আমি আমার হাতের নখ, আমার প্রপার দাড়ি, আমি সব কিছুই প্রপারলি রাখবো। এগুলো সব কিছুই কিন্তু লক্ষ্মীর সঙ্গে কানেক্টেড। আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার প্রপারগুলো, আপনার একটা থাকতে পারে, কিন্তু সেটা পরিষ্কার করে করুন। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করা প্র্যাকটিস করুন। বাসি যে জামা কাপড়, যেটা পরে আমি সারাদিন ক্লান্ত হয়ে ফেরার পর আমি জামা কাপড় চেঞ্জ করে আমি বিছনায় শয্যা নিলাম, সেটা নিয়েই আমি ল্যাপটপে বসে কাজ করতে আরম্ভ করলাম 1টা পর্যন্ত, তারপরে উঠে স্নান করলাম, তারপর উঠে আমি ইরেগুলার জীবনে গেলাম। আমাদের ওই ভাগ্যও কিন্তু শুয়ে থাকবে ওই জামার সঙ্গে, কারণ জামার মধ্যে আপনার নেগেটিভ এনার্জি রয়েছে। সকালে উঠে ফ্রেশ করে স্নান করে
অফিস যান, ওয়ার্ক ফ্রম হোম করুন, যাই করুন না কেন, জামা কাপড় চেঞ্জ করে ফেলুন, জামা কাপড় চেঞ্জ করে ফেলুন। অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি পাবে, ভালো হবে। সামান্য সামান্য জিনিস আমরা সকলেই জানি, বাড়ি বিছানায় বসে আমরা কখনো খাবার খাবো না, বিছানায় বসে ঘরের মধ্যে বসে কখনো আমরা নেশার জিনিস খাবো না। এইগুলো খুব মারাত্মকভাবে আপনারা আইডেন্টিফিকেশান করুন, দেখুন ভালো থাকবেন। এগুলো করলে অনেকটা অর্ধেই ভালো থাকবেন। পয়সা কড়ির জায়গা কিন্তু ধীরে 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 কিন্তু রিকভারি হবে। মানে এগুলো ওভারঅল আপনি পয়সা কড়ির জায়গা দিয়ে বললেন, পয়সা কড়ির জায়গা দিয়ে। আমি আর দুটো মেনশন করি, হ্যাঁ, ব্যবসার জায়গা আর ছেলে মেয়েদের পড়াশোনার জায়গা ইমপ্রুভের। ছেলে মেয়েদের পড়াশোনার জায়গায় প্রথমেই পড়াশোনার জায়গা, কারণ সামনেই মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, প্রফেশনাল কোর্স। ছেলেদের পরীক্ষার জন্য বলবো মারাত্মকভাবে একটি মানে প্রযোজ্য জায়গা, প্রযোজ্য জিনিস 4 হাতযুক্ত সরস্বতীর মূর্তি পড়ার টেবিলে পড়তে রাখতে হবে। পড়ার টেবিলেতে একটা গ্রিন কালারের ক্লথ আপনাকে লাগিয়ে দিতে হবে। টেবিল না থাকলে মাটিতে বসে পড়ুন, মাদুর পেতে মাটিতে বসে পড়ুন, বিছানায় পড়া যাবে না। সামনে একটা জলের গ্লাস রাখতে পারেন, প্রত্যেক দিন পড়ার সময় কাঁচের গ্লাসে জল থাকবে, চাপা দেওয়া থাকবে। পরের দিন সকালবেলা ওই জলটা আমি আমার এন্ট্রেন্সের মুখে আমি ফেলে দেবো। এই কাজটা রেগুলার বেসিসে করতে পারেন। ক্রিস্টাল বল পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখতে পারেন, যাতে আপনার আই টু আই, আয়ের সঙ্গে চোখের সঙ্গে আপনার ওই ক্রিস্টাল বলটা কন্ট্যাক্টে আসে। আপনার কনসেন্ট্রেশন লেভেল, মাগাপ করার ক্ষমতা, মুখস্থ করার ক্ষমতা বাড়বে। ওভারঅল 4 হাতযুক্ত সরস্বতীর মূর্তি আপনি রাখতে পারেন। সবুজ বোতলে জল খাওয়া, গ্রিন কালারের বোতল ইউজ করা, গ্রিন কালারের পেন ইউজ করা, সবুজ পেন ইউজ করা করতে পারেন, প্রভূত রেজাল্ট পাবেন, প্রভূত রেজাল্ট পাবেন পড়াশোনার জায়গা। আর ব্যবসার জায়গায় সাদা গণেশের মূর্তি রাখতে পারেন। এবার এটা নিয়ে একটা কথা আছে, সাদা গণেশের মূর্তি আপনি ক্লায়েন্টের দিকে দেখবেন, অনেকেই আমরা বলি সাদা গণেশের দোকানে গণেশের মূর্তি রাখুন। গণেশের মূর্তি আপনার দোকানের বাইরের দিকে তাকিয়ে রয়েছে, তাহলে কাস্টমার বেনিফিটেড হবে, আপনি কিন্তু বেনিফিটেড হচ্ছেন না। তাহলে আপনার রোজগারের জায়গা হয়তো সার্কুলেট হচ্ছে, মালটা বিক্রি হচ্ছে, কিন্তু আপনি রোজগার দেখতে পাচ্ছেন না। তাহলে দুটো গণেশের মূর্তি, আমার মনে হয় এটাও ইউটিউবে কেউ কোনোদিন বলেনি, দুটো গণেশের মূর্তি রাখতে হবে। একটা বাইরের দিকে তাকিয়ে থাকবে, একটা আপনার দিকে তাকিয়ে থাকবে। দুটো সাদা গণেশের মূর্তি ব্যবসার স্থলে রাখুন। যে যেরকমই ব্যবসা করেন, কারোর মুদিখানা দোকান হতে পারে, কারোর অফিসও হতে পারে, দুটো গণেশের মূর্তি রাখুন। একটা বাইরের দিকে থাকবে, একটা ভিতর দিকে তার মুখ থাকবে। এইভাবে দুটো গণেশের মূর্তি রাখুন, উভয়ই বেনিফিটেড হবেন। আমার কোনোটাই লেখা নয়, শাস্ত্রতে পাওয়া আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রত্যেক দিন সূর্যদেবের মন্ত্র পাঠ করতে পারেন। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেহং মহাদতিং ধ্যান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম, এই মন্ত্র রেগুলার পাঠ করতে পারেন। ওং আদিত্যায় নমো বলতে পারেন, ওং সূর্যদেব্যই নমো বলতে পারেন। আপনার ব্যবসার জায়গা ডেভেলপমেন্ট হবে, ভালোভাবেই ডেভেলপমেন্ট হবে। কিন্তু গণেশের মূর্তিটার পজিশনটা এইভাবে করলে আমার মনে হয় আপনারা করে দেখুন, রেজাল্ট পাবেন। গণেশের মন্ত্র চ্যান্ট করতে পারেন। ওং তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ, ওং তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। এই মন্ত্র চ্যান্ট করতে পারেন রেগুলার বেসিসে 21 বার বা 11 বার। এতেও কিন্তু আপনার জায়গা পরিপূর্ণতা পাবে। আচ্ছা, এবার আসি আজকের শেষ প্রশ্নে। সেটা হচ্ছে যে এটা মঙ্গলের বছর, যেটা দিয়ে আমরা শুরু করলাম, শেষও এখানেই করি। তো মঙ্গলের বছরে যেটা আমাদের সাধারণত বলি যে মাঙ্গলিক দোষ বা এদের কি এফেক্ট করবে? অ্যাকচুয়ালি দেখো, মাঙ্গলিক দোষটা কি সেটা আমরা আগে জেনে নেবো, কারণ আমরা কোনো গিমিকে কান দেবো না, আমরা ভয় পাবো না। মাঙ্গলিক মানে লগ্নে যদি মঙ্গল থাকে, চতুর্থভাবে যদি মঙ্গল থাকে, সপ্তমে যদি মঙ্গল থাকে, অষ্টমে যদি মঙ্গল থাকে এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে। এগুলো কি? এগুলো ঘর, রোমান হরফ দিয়ে আমরা লিখি। তাহলে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ, এই জায়গায় মঙ্গল থাকলে আমরা সঙ্গে সঙ্গে লিখে দিলাম দাদা মাঙ্গলিক দোষ, আপনার বিয়ে হবে না। তাহলে এরকম দেখবে, আমি আমার জীবন দিয়ে, আমি তো এতদিন অ্যাস্ট্রোলজি করছি, অনেক ক্লায়েন্ট দেখেছি, তাদের দেখেছি 40 বছরের বিবাহিত জীবন, মাঙ্গলিক দোষ রয়েছে। তাহলে মাঙ্গলিক দোষটা টিকলো কেন? মাঙ্গলিক দোষে তো আমরা জানি শাস্ত্রে লেখা আছে বৈধব্য যোগ আছে, সম্পর্কের জায়গা খারাপ হওয়ার জায়গা রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হবে না। কারণ একজন মাঙ্গলিক একজন নন মাঙ্গলিকের বিয়ে হলে সমস্যার জায়গা তৈরি হয়। কিন্তু মাঙ্গলিকটা ক্লারিফাই করতে হবে, মাঙ্গলিক দোষ কতখানি এফেক্টেড আমার জীবনে, সেটা ক্লারিফাই করব কী করে? তাহলে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে যদি মঙ্গল থাকে, আমরা মাঙ্গলিক দোষ সম্পর্কে জেনে গেলাম যে মাঙ্গলিক। এবার শুক্র এবং চন্দ্র থেকেও আমি দেখব, শুক্র চন্দ্র থেকে যদি মঙ্গল দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, দ্বাদশ এবং চতুর্থভাবে থাকে,
তাহলে মাঙ্গলিক যোগের অশুভ ফল কিন্তু বর্তাবে। আচ্ছা, শুক্রচন্দ্র থেকে মাঙ্গলিক যোগের অশুভ ফল কিন্তু বর্তাবে। মঙ্গল যদি রাহুর সঙ্গে থাকে প্রবল মাঙ্গলিক, মঙ্গল যদি শনির সঙ্গে থাকে প্রবল মাঙ্গলিক, প্রবল মাঙ্গলিক হয়ে গেল। মঙ্গলের অপোজিট ডিরেকশানে যদি শনি থাকে মাঙ্গলিক, শনির অপোজিট ডিরেকশানে মঙ্গল থাকলে মানে সপ্তমভাবে কানেকশানে যদি থাকে মাঙ্গলিক। মাঙ্গলিক দোষ ভঙ্গ কী করে জানব? শনি যদি লগ্নে থাকে, শনি যদি চতুর্থে থাকে, পঞ্চমে থাকে, নবমে থাকে, দ্বাদশে থাকে, তাহলে মাঙ্গলিক দোষ ভঙ্গ। আচ্ছা, আমরা মাঙ্গলিক দোষ শুধু লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে মঙ্গল রয়েছে, মাঙ্গলিক ভয় হয়ে গেল, বিবাহ মানে মাঙ্গলিক দোষ কাটানোর জন্য অনেকে বলে দিলাম না। শুক্রচন্দ্র থেকে ক্লারিফিকেশান দেখতে হবে, শনি কোথায় বসে আছে সেটা দেখতে হবে, তবে মাঙ্গলিক দোষ ক্লারিফাই হলো। এবার ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী মঙ্গলের ডিগ্রি, ঘরের ডিগ্রি দেখতে হবে। ধরুন মঙ্গল সপ্তমভাবে বসে আছে, মঙ্গল যদি মূল ত্রিকোণে থাকে, মঙ্গল যদি স্বক্ষেত্রস্থ থাকে, তাহলে মাঙ্গলিক দোষ প্রশমিত হয়ে গেল। মঙ্গলের ডিগ্রি কত, মঙ্গল কোন নক্ষত্রে বসে আছে, মঙ্গল সপ্তম ঘরে সাপোজ ধরে বসে আছে, সপ্তম ঘরে মঙ্গল বসে আছে, প্রত্যেকটা ঘরের ডিগ্রি 30 ডিগ্রি করে, প্রত্যেকটা প্ল্যানেট মানে 3টে করে নক্ষত্র পেয়েছে প্রত্যেকটা ঘর, 13 ডিগ্রি 20, 13 ডিগ্রি 20, 13 ডিগ্রি এরকম 13 ডিগ্রি 20, বাকিটা তাহলে 26 ডিগ্রি 40, আর তাহলে বাকি রইল কত 3 ডিগ্রি 26 ডিগ্রি 40, কত বাকি রইল 3 ডিগ্রি 60, তাহলে পরের ঘর পাবে। মানে মেষ রাশিতে 3টে নক্ষত্র, 27টা নক্ষত্র, তো 3টে করে নক্ষত্র 12টা ঘরে ভাগ হবে, তাহলে এক একটা নক্ষত্র এক একটা এক্সট্রা করে ঘর পায়। তো সেই জায়গা থেকে মঙ্গল ধরো বসে আছে 28 ডিগ্রিতে, সপ্তমভাবে বসে আছে, লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব, সপ্তম ভাবের ডিগ্রি দেখা গেল 12 ডিগ্রি বা 14 ডিগ্রি বা 15 ডিগ্রি, তাহলে মঙ্গল 27 ডিগ্রিতে বসে আছে, তাহলে সেই জায়গায় কিন্তু মাঙ্গলিক দোষ কিছুটা হলেও আইডেন্টিফিকেশান হলো, মাঙ্গলিক দোষ হলো। এবার কেপি অ্যাস্ট্রোলজি বলছে ঘরের ডিগ্রি যদি 29 ডিগ্রি হয়, মঙ্গল 28 ডিগ্রিতে, তাহলে 1 ডিগ্রি কমে বসে আছে। কেপি অ্যাস্ট্রোলজি বলছে 4 ডিগ্রির মধ্যে যদি থাকে প্ল্যানেট, তাহলে প্ল্যানেট আগের ঘর এবং যে ঘরে বসে আছে দুটো ঘরেরই কিন্তু কানেকশান দেবে, দুটো ঘরেরই কিন্তু কর্ম করবে সে। তাহলে মঙ্গল ষষ্ঠ ঘরেরও কর্ম করছে, মঙ্গল সপ্তম ঘরেরও কর্ম করছে। এবার ঘরের ডিগ্রি, সপ্তম ঘরের ডিগ্রি দেখা গেল 28 ডিগ্রি, মঙ্গলের 10 ডিগ্রি, তাহলে মঙ্গল বা 14 ডিগ্রি বা 15 ডিগ্রি এরকম হলো, ডিগ্রির হেরফের হলো, 4 ডিগ্রির বেশি হয়ে গেল, প্ল্যানেটের ডিগ্রি কম, ঘরের ডিগ্রি বেশি, সেক্ষেত্র থেকে কিন্তু আপনি মাঙ্গলিক দোষ হওয়া সত্ত্বেও মঙ্গলের নেগেটিভ এফেক্ট কিন্তু আপনার ওপর বিরাটভাবে বর্তাবে না। এটা আমার নিজের অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ আমি বলছি আপনাকে, এটাকে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির সঙ্গেও কানেক্টেড হয়, কারণ ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অ্যাসপেক্টের ওপর বিচার করে, যেটা বিদেশে অ্যাস্ট্রোলজি করা হয় সেটাকে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি বলা হয়, সেখানে অ্যাসপেক্টের ওপর বিচার হয়, ডিগ্রি ওয়াইজ অ্যাসপেক্ট তৈরি হয়, ঘরের ডিগ্রি, প্ল্যানেটের ডিগ্রি, কোন প্ল্যানেট কী কনজাংশনে বসে আছে, কোন প্ল্যানেট কত ডিগ্রির মধ্যে বসে আছে, তাহলে শুভ ফল দেবে না অশুভ ফল দেবে। তাহলে সেক্ষেত্র থেকে মাঙ্গলিক দোষ নিয়ে অযথা ভয় পাওয়ার দরকার নেই, হরোস্কোপ দেখা, তারপর মাঙ্গলিক দোষ কতখানি ক্লারিফাই হয়েছে সেটা দেখা, কোন নক্ষত্রে বসে আছে সেটা দেখা, কত ডিগ্রিতে বসে আছে সেটা দেখা। যাদের যাদের মাঙ্গলিক রয়েছে তাদের জন্য আমি প্রত্যেক সময়ই বলি ওং অঙ্গরাকায় নমো এই মন্ত্র পাঠ করতে পারে, বা ওং ভৌমায় নমো, না হলে ববলামুখী মন্ত্র পাঠ করতে পারে। ববলামুখী মন্ত্রটা আমি সকলের জন্য বলে দিই, ওং হ্রিং বগলামুখী সর্বদুষ্টানং বাচং মুখং স্তম্ভয় জীভয় কিলয় কিলয় বুদ্ধি বিনাশয় ওং হ্রিং বগলামুখী দেব্যৈষোয়া। এই মন্ত্র 8 বার বা 28 বার বা 108 বার যার যেরকম সময় চ্যান্ট করতে পারেন। ওং ভৌমায় নমও বলতে পারেন, ওং অঙ্গরাকায় নমও বলতে পারেন, হনুমানজির মন্ত্রও পাঠ করতে পারেন, ওং অঞ্জনি জায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমতায় প্রচোদয়াৎ এই মন্ত্রও আপনি চ্যান্ট করতে পারেন, বা ওভারঅল ওং হনুমতায় নমো এই মন্ত্রও আপনি চ্যান্ট করতে পারেন। আচ্ছা, যেটা আর কি বলে মানুষ যে মঙ্গল মানে মাঙ্গলিক দেখাচ্ছে মানে মাঙ্গলিক দোষ সেটা নয়, না সেটাই আপনিও বললেন, সেটা আমি আইডেন্টিফাই করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ডিগ্রি দেখতে হবে, নক্ষত্র দেখতে হবে, শুক্রচন্দ্র থেকে দেখতে হবে, শনি ভঙ্গ করে দেয়, শনির পজিশন দেখতে হবে, দেন আপনি ডিসাইড করবেন এই মাঙ্গলিক দোষের কতখানি এফেক্ট জীবনে বর্তাচ্ছে, না হলে অযথা ভয় পেয়ে গিমিকে কান দিয়ে লাভ নেই। আচ্ছা, মাঙ্গলিক দোষে যেটা বলে যে ওই গাছের সাথে পুজো, দেখুন এক একটা বৈদিক রিচুয়ালস অনুযায়ী সত্যিকারের রিচুয়ালস, এগুলো বৈদিক রিচুয়ালস, এর উপর আমি হস্তক্ষেপ করব না, কিন্তু মাঙ্গলিক দোষের আরও অনেক প্রসিডিওর রয়েছে। আচ্ছা,
সেই সব করলে কিছুটা মাঙ্গলিক দোষের ডিমোরালাইজেশন হয়। আচ্ছা আচ্ছা, আজকে মোটামুটি আমরা শুরু করলাম মঙ্গল দিয়ে, শেষও করছি মঙ্গল দিয়ে, কিন্তু মিডিলে আমরা যেভাবে 12টা রাশির আমরা এক্সপ্লেন করলাম আশা করছি একদম ডিটেলেই হয়েছে। প্লাস সব থেকে বোনাস হচ্ছে একটা করে মন্ত্র দিয়েছেন আপনি, প্লাস কি বলবো টোটকাও দিয়েছেন যে বেটার কিভাবে, যাদের একটু সমস্যা আছে তারাও বেটার কিভাবে করতে পারবে, যাদের সমস্যা নেই তারাও কিভাবে আরও বেটার করতে পারবে, এটা সব থেকে ভালো লাগলো। থ্যাংক ইউ। আমার মনে হয় আগামী দিনে আবার আমরা অবশ্যই তুমি ডাকলেই আমি চলে আসবো, আর মানুষের গ্রহণযোগ্যতা পেলে তো আমি আসবোই। একদম একদম। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ভালো থাকবেন।